কথাটা বলে আহান মেঘের পায়ের বাঁধন খুলে ওর বাহু ধরে দাঁড় করাল। মেঘ নিজের সর্বশক্তি দিয়ে আহানকে একটা ধাক্কা মারল। আহান এমন আচমকা ধাক্কার জন্য একদম প্রস্তুত ছিল না, তাই মেঘের ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল। সেই সুযোগে মেঘ জোরে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল, তারপর নিজে ওর পিছনে পিছনে হাঁটা দিল। মেঘ রুমে থেকে বের হয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। ওর হাত দুটো এখনও বাঁধা। ও সিঁড়ি দিয়ে নিচে নেমে হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খেল। মাথা উঠিয়ে সামনে তাকাতেই দেখল ওর সামনে হাসি হাসি মুখ করে মিহির দাঁড়িয়ে আছে। মিহিরকে দেখে মেঘ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেঘ কিছু বলতে যাবে তার আগেই মিহির এসে হাতের বাঁধন খুলতে খুলতে বলল, আজব হাত বেঁধে রাখার কি আছে, আমি তো সেটাই বুঝলাম না। আহান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি করব বল, তোর বোন মুরগির বাচ্চার মতো যেভাবে লাফালাফি করে তাতে না বেঁধে কোনো উপায় ছিল? দেখ, পায়ের বাঁধন খুলে দিয়েছি, আমাকে ধাক্কা দিয়ে সোজা নিচে চলে এসেছে। আহানের কথা শুনে মিহির হেসে দিল, তারপর দড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, কামনো ব্রো, যতই মুরগির বাচ্চার মতো লাফালাফি করুক আর দৌড়াদৌড়ি করুক, এখান থেকে আজকে কোথাও যেতে পারবে না। মিহিরের কথাটা শেষ হতেই মেঘ গিয়ে মিহিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমি এখানে থাকব না, আমাকে বাসায় দিয়ে আয় প্লিজ। আহান এসে এক ঝটকায় মেঘকে মিহিরের থেকে ছাড়িয়ে নিল, তারপর ড্রয়িং রুমের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, আগে বিয়েটা হোক, তারপর আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসব। কথাটা বলতে বলতে আহান মেঘকে ড্রয়িং রুমে নিয়ে আসল। এখানে এসে যা দেখল তাতে মেঘ আরও অবাক হল, কারণ ড্রয়িং রুমের সোফায় আহির, রিয়ান, হিয়ান, অভি বসে আছে। ওদের সাথে একজন উকিল, আরেকজন মধ্যবয়স্ক হুজুর লোক। আহান মেঘকে নিয়ে সোফায় বসিয়ে দিল, তারপর নিজেও গিয়ে মেঘের পাশে বসে পড়ল। তারপর ওর হাত চেপে ধরে বলল, কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। মেঘ বসা থেকে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বলল, বিয়ে পড়ানো শুরু করবে মানে? কতবার বলবো আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। আহান হাত ধরে টান দিয়ে মেঘকে আবার নিজের পাশে বসিয়ে দিল, তারপর আচমকা ঠাস করে মেঘের গালে একটা চড় মারল। মিহির, আহির, অভি, রিয়ান, হিয়ান অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে আছে, কারণ যে আহান আজ অব্দি মেঘের গায়ে একটা আঁচড়ও কেটে দেখেনি, সে আজকে মেঘকে চড় মারল। মেঘ গালে হাত দিয়ে ছলছল চোখে আহানের দিকে তাকিয়ে আছে। ও ভাবতেই পারছে না আহান ওর গায়ে হাত তুলেছে। আহান মেঘের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ এখানে বসে থাকো, যতক্ষণ পর্যন্ত না বিয়ে পড়ানো কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে এক চুল পরিমাণও যদি নড়েছ তাহলে আরও একটা কানের নিচে পড়বে। আহানের কথা শুনে মেঘ গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগল। আহান মেঘের দিকে এক পলক তাকিয়ে কাজীকে চোখের ইশারায় বিয়ে পড়াতে বলল। কাজী বিয়ে পড়ানো শুরু করে আহানকে কবুল বলতে বলল। আহান নির্দ্বিধায় 3 বার কবুল বলে দিল, কিন্তু মেঘকে অনেকবার কবুল বলতে বলার পরেও ও চুপ করে বসে রইল। ওকে এভাবে বসে থাকতে দেখে আহান বলল, মিহির, তোর বোন মনে হয় সত্যিই বিয়েটা করবে না, বুঝেছিস? একটা কাজ কর, উকিল আর কাজী দুজনকে মেরে ওনাদের লাশটা গায়েব করে দে। আহান কথাটা বলার সাথে সাথে মেঘ অবাক কণ্ঠে মৃদু চিল্লিয়ে বলল, মেরে লাশ গায়েব করে দেবে মানে? বিয়েটা আমি করব না, তাতে ওনাদের ভুলটা কোথায়? আপনি ওনাদের কেন মারতে চাইছেন? মেঘের কথা শুনে আহান স্বাভাবিক স্বরেই বলল, আমি বিয়ে করব, তাই ওনাদের এখানে নিয়ে আসা হয়েছে। এখন যখন বিয়েটা হচ্ছেই না, তাহলে ওনাদের বাঁচিয়ে রেখে কি লাভ? মেঘ চেঁচিয়ে বলল, আজব, এটা কোন ধরনের লজিক? বিয়েটা হচ্ছে না তাই আপনি দুজন নির্দোষ মানুষকে মেরে ফেলবেন? আপনার লজ্জা করছে না এই কথাটা বলতে? আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসা থেকে দাঁড়িয়ে বলল, না, একদমই লজ্জা করছে না। আমি যদি শান্তিতে থাকতে না পারি তাহলে এদের কাউকে শান্তিতে থাকতে দেব না। এইটুকু বলে আহান আহির আর মিহিরের দিকে তাকিয়ে বলল, তোরা হা করে তাকিয়ে কি দেখছিস? যেটা বলেছি সেটা কর, ওনাদের মেরে লাশটা গায়েব করে তারপর তোর বোনকে বাড়িতে দিয়ে আয়। আহির আর মিহির একসাথে বলল, ওকে ব্রো। বলেই ওরা ওদের কোমরে শার্টের নিচে গোজা রিভলভারটা টেনে বের করল। তারপর মিহির গিয়ে হুজুর লোকটার মাথায় রিভলভার তাক করল, আর আহির গিয়ে উকিলের মাথায় তাক করল। মেঘ বসা থেকে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, তোরা কি করছিস এসব? তোদের মাথা ঠিক আছে? মেঘের কথা শুনে আহির স্বাভাবিক কণ্ঠে বলল, সরি মেঘ, আমাদের কিছুই করার নেই, আমরা ব্রো র কথা কখনো অমান্য করি না। মেঘ বলল,
তাই বলে দুটো নির্দোষ মানুষকে এভাবে মেরে ফেলবি? বিয়েটা আমি করব না, তাতে ওনাদের দোষ কোথায়? মেঘের কথা শেষ হতেই হুজুর লোকটা অসহায় কণ্ঠে বলল, মামনি প্লিজ বিয়েতে রাজি হয়ে যাও, না হলে এনারা আমাদের মেরে ফেলবেন। আমরা মরে গেলে আমাদের পরিবার কে দেখবে? সবাই তো রাস্তায় এসে দাঁড়াবে। হুজুর লোকটার কথা শেষ হতেই উকিল ছেলেটা বলল, আপু আপনি আমার ছোট বোনের মতো, প্লিজ আমাকে বাঁচান। আমার কিছু হয়ে গেলে আমার অসুস্থ মা বাবাকে দেখার কেউ নেই। ওদের কথা শুনে মেঘ ধপ করে সোফায় বসে পড়ল। এই প্রথম আহান, আহির, মিহিরের প্রতি মেঘের ঘৃণা হচ্ছে। ওরা নিজেদের টাকার অহংকারে অসহায় দুটো মানুষকে এভাবে অহেতুক কারণে মেরে ফেলতে চাইছে। মেঘের চোখ থেকে দুফোঁটা পানি গালে গড়িয়ে পড়ল। ও আহানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি বিয়েতে রাজি আছি। মেঘের কথা শুনে ওখানে উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল। আহান এসে আবারও মেঘের পাশে বসে পড়ল। তারপর বলল, দ্যাটস গ্রেট, আগে রাজি হলেই পারতে, তাহলে ওনাদের আর ভয় দেখাতে হতো না। আহানের কথা শুনে মেঘ আর কিছু বলল না। অবশেষে মেঘ আর আহানের ধর্মীয়ভাবে আর আইনিভাবে বিয়েটা হয়েই গেল। সাক্ষী হিসেবে মিহির আর আহির সাইন করেছে। বিয়ে কাজ শেষ হতেই আহান গিয়ে হুট করে কাজীকে জড়িয়ে ধরল। তারপর হাসতে হাসতে বলল, আঙ্কেল আপনি তো দারুণ অ্যাক্টিং করেন, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। আপনার অভিনয় দেখে আমারই কান্না চলে এসেছিল। আর মেঘ তো একটা বাচ্চা মেয়ে, ও রাজি না হয়ে যেত কোথায়? আহানের কথাটা শেষ হওয়ার সাথে সাথে সবাই হো হো করে হেসে দিল। মেঘ ওদের দিকে বোকার মতো তাকিয়ে আছে। উকিল ছেলেটা বসা থেকে দাঁড়িয়ে ফাইলগুলো হাতে নিয়ে বলল, ভাই আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে? আহান হুজুর লোকটাকে ছেড়ে দিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, দারুণ হয়েছে, তোকে উকিল না বানিয়ে অ্যাক্টর বানানো উচিত ছিল। আহানের কথা শুনে ছেলেটা ফিক করে হেসে দিল। ওদের সবার কথা শুনে মেঘের আর বুঝতে বাকি রইল না যে এতক্ষণ এখানে যা হচ্ছিল সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল। মেঘ ভাঙা কণ্ঠে বলল, তার মানে আপনারা সবাই মিলে এতক্ষণ আমার সাথে নাটক করেছেন? আহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে মেঘের কাছে এসে বলল, তো তোমার কি মনে হয় তুমি বিয়েতে রাজি না, এই জন্য আমি আমার বাবার বয়সের একটা লোককে বিনা দোষে মেরে ফেলব? আহানের কথা শেষ হতেই উকিল ছেলেটা মেঘের সামনে এসে বলল, আর আমি তো আহান ভাইয়ের ছোট ভাইয়ের মতো, আমাকে মারা তো দূরের কথা, আজ অবধি ভাই আমাকে একটা ধমকও দেয়নি। খুব ছোট বেলায় আমার বাবা মারা গিয়েছিলেন। আমার বাবা আহাদ আঙ্কেলের ম্যানেজার ছিলেন। উনি মারা যাওয়ার পর আমার লেখাপড়ার খরচ থেকে শুরু করে আমাদের সংসারের খরচ সবকিছু আহাদ আঙ্কেল দিয়েছেন। স্টাডি কমপ্লিট করার পর আহান ভাই চাকরিটা পাইয়ে দিয়েছেন। ওনারা শুধু আমাদের দিয়েই গেছেন, কখনো কিচ্ছু চায়নি। তাই আজকে যখন ভাই আমার কাছে এসে এইটুকু হেল্প চাইলেন আমি আর মানা করতে পারিনি, সরি ভাবি। মেঘের ইচ্ছে করছে নিজের মাথাটা দেয়ালের সাথে বাড়ি দিতে। ওর আগেই বোঝা উচিত ছিল আহান অকারণে কখনো কোনো নির্দোষ মানুষকে মারে না। তাই যাই হয়ে যাক এনাদের মারার তো প্রশ্নই উঠে না। মেঘ মাথা নিচু করে থম মেরে দাঁড়িয়ে রইল। উকিল ছেলেটা আর হুজুর লোকটা নিজেদের কাজ কমপ্লিট করে চলে গেলেন। ওনারা যাওয়ার পর আহান, আহির, মিহির, অভি, হিয়ান, রিয়ান একে অপরকে মিষ্টি খাওয়াতে লাগল আর নিজেদের মধ্যে কথা বলতে লাগল। তখনই হঠাৎ করে মেঘ চিল্লিয়ে বলল, তোমরা সবাই মিলে ঠকিয়েছ আমাকে। সবাই মিলে আমাকে মিথ্যা বলেছ, বোকা বানিয়েছ। তোমাদের কারো কাছে আমার ইচ্ছের কোনো দাম নেই। মেঘ এত জোরে চিল্লিয়ে কথা বলায় সবাই অবাক চোখে মেঘের দিকে তাকাল। মেঘ কথাটা বলেই দৌড়ে উপরে চলে গেল। ওরা সবাই উপরে তাকিয়ে আরও অবাক হল, কারণ মেঘ রুমে না গিয়ে ছাদের দিকে যাচ্ছে। ওরা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে নিজেরাও মেঘের পিছনে পিছনে দৌড় দিল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মেঘ ছাদে এসে রেলিংয়ের উপরে দাঁড়াল। ঠিক তখনই আহান এসে মেঘকে টান দিয়ে রেলিংয়ের উপর থেকে নামিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘ ধাক্কা দিয়ে আহানকে নিজের থেকে ছাড়িয়ে নিল। তারপর চিল্লিয়ে বলল, ডোন্ট টাচ মি, খবরদার একদম ছোবেন না আমায়। আপনি আমায় ঠকিয়েছেন, আমার ইমোশন নিয়ে গেম খেলেছেন। মেঘের কথা শুনে আহান অসহায় কণ্ঠে বলল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মেঘ। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারব না। তুমি এসব কেন করছো আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু এইটুকু জানি তোমাকে আমার চাই, অ্যাট এনি কষ্ট। মেঘ আবার চেঁচিয়ে বলল, বাট আমি আপনাকে চাই না। কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না। আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস নেই। আমি আপনার থেকে দূরে থাকতে চাই।
কেন বুঝতে পারছেন না আপনি? মেঘের কথা শুনে আহানের রাগ উঠে গেল। ও মেঘের কাছে এগিয়ে এসে ওর বাহু চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তুমি কেন আমার থেকে দূরে থাকতে চাও? কি করেছি আমি? এতগুলো বছর ধরে পাগলের মতো শুধুমাত্র তোমাকে ভালোবেসে গেছি। আর তুমি সবকিছু জেনেও আমাকে দূরে ঠেলে দিচ্ছ? আমি ভেবেছিলাম সবটা জানার পর তুমি হয়তো তোমার ভুলটা বুঝতে পেরে আমাকে কাছে টেনে নিবে। কিন্তু তুমি এখনও আগের মতো একই কথা বলে যাচ্ছ। মেঘ তাচ্ছিল্য হেসে বলল, ভালোবাসা? কিসের ভালোবাসা বলুন তো? আপনি তো আমাকে কখনো ভালোই বাসেননি। যদি ভালোবাসতেন তাহলে আজকে এভাবে ঠকিয়ে আমাকে বিয়ে করতে পারতেন না। আমার ইচ্ছের দাম দিতেন। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সব সময় তার ভালোবাসার মানুষটার ভালো থাকার কথা চিন্তা করে। আর আপনি তো শুধু নিজের কথা ভেবে গেছেন। যখন দেখেছেন আমি বিয়েতে রাজি হয়নি তখন জোর করে মিথ্যু বলে আমাকে বিয়ে করে নিয়েছেন। হিয়ান, রিয়ান, আহির, মিহির ওরা অবাক হয়ে মেঘের কথা শুনছে। আহান হতবিহ্বল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। ও ভাবতেই পারেনি মেঘ শেষ পর্যন্ত ওর ভালোবাসা নিয়ে সন্দেহ করবে। ও শুকনো একটা ঢোক গিলে বলল, তুমি এখন কি চাও মেঘ? আহানের প্রশ্ন শুনে মেঘ সোজাভাবেই বলল, ডিভোর্স। আপনাকে ডিভোর্স দিয়ে আমি আমার ভালোবাসা মানুষটাকে বিয়ে করতে চাই। মেঘের কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। আহান 2 কদম পিছিয়ে গেল। ও বোকার মতো মেঘের দিকে তাকিয়ে আছে। ওর কানে বারবার মেঘের বলা, আপনাকে ডিভোর্স দিয়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে চাই, এই কথাটা বাজছে। ও ভাবতেই পারছে না মেঘ অন্য কাউকে ভালোবাসে। মিহির মেঘের সামনে এসে বলল, তুই অন্য কাউকে ভালোবাসিস? মেঘ মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ। কথাটা বলার সাথে সাথে মিহির নিজের গায়ের সর্বশক্তি দিয়ে মেঘকে কষিয়ে একটা চড় মারল। এত জোরে চড় মারায় মেঘ ঠাস করে ফ্লোরে পড়ে গেল। ওর গালটা জ্বলে যাচ্ছে। জীবনে হয়তো এত জোরে কেউ ওকে মারেনি। তবে গালের থেকেও মনের মধ্যে বেশি কষ্ট লাগছে। বুকের বাম পাশটা বড্ড জ্বালা করছে। একটা সময় যে মানুষগুলো ওকে সবসময় আগলে রাখত, তারা আজকে ওকে আঘাত করছে। তবে এতে ওর কোনো আফসোস নেই। ও তো এটাই চায় সবাই ওকে ভুল বুঝুক। যাতে ও যদি মরেও যায় তাহলেও যেন কেউ ওর জন্যে আফসোস না করে। মিহির চিল্লিয়ে বলল, নিজের মুখে আবার হ্যাঁ বলছিস? তোর লজ্জা করছে না? ইচ্ছে করছে তোর গলা টিপে এখানেই মেরে ফেলি। আরে আমরা তো সামান্য একটু নাটক করেছি বিয়েটা দেওয়ার জন্য। তাতেই তুই আমাদের ঠকবাজ বলছিস? তুই তো আমাদের থেকেও বড় ঠকবাজ। আহান ব্রোকে ভালোবাসার কথা বলে এখন আবার বলছিস তুই অন্য কাউকে ভালোবাসিস? ছি, এতটা নিচে কিভাবে নেমে গেলি? মিহিরের কথা শেষ হতেই আহান এক পা দুপা করে পিছাতে পিছাতে মেঘের দিকে তাকিয়ে বলতে লাগল, ওকে মেঘ পড়ি, তুমি যা চাও তাই হবে। আমি তোমার লাইফ থেকে চলে যাব। তুমি আমাকে ডিভোর্স দিয়ে আবার নিজের মতো নতুন করে সবটা গুছিয়ে নিও। তোমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। দোয়া করি তোমার কখনো যেন আমার মতো অবস্থা না হয়। কথাটা বলতে বলতে আহান পিছাতে পিছাতে ছাদ থেকে বেরিয়ে গেল। আহানের যাওয়ার দিকে তাকাতেই মেঘের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আহির এসে মেঘের হাত ধরে টেনে ফ্লোর থেকে উঠিয়ে দাঁড় করালো, তারপর বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোর মতো স্বার্থপর মেয়েকে নিজের বোন ভাবা। তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আজকে তুই আমার ভাইকে যতটা কষ্ট দিয়েছিস একদিন দেখিস তুই এর থেকেও বেশি কষ্ট পাবি। রিভেঞ্জ অফ নাচার বলে একটা কথা আছে জানিস তো? আজকে যেটা করলি একদিন সেটা সুদে আসলে ঠিক ফিরে পাবি। কথাটা বলে আহির মেঘকে আবার ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর হনহন করে ছাদ থেকে চলে গেল। ওর সাথে সাথে মিহির, হিয়ান, রিয়ান, অভিও ছাদ থেকে নেমে গেল। মেঘ ওদের যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। ওর কান্নার শব্দ এই অন্ধকার রাতের সাথে মিলিয়ে গেল। সবাই এতক্ষণ ওর কঠিন কথাগুলো শুনেছে, কিন্তু এখন ওর এই চিৎকারগুলো কেউ শুনতে পেল না। কেউ জানতেও পারল না ও কতটা কষ্ট মনের মধ্যে চেপে রেখে ওই কথাগুলো বলেছে। আজ 4 দিন ধরে নিজেকে রুমবন্দি করে রেখেছে মেঘ। ওর নিজেকে কেমন জ্যান্ত লাশ মনে হচ্ছে। সেদিন রাতে ও ছাদ থেকে নিচে নেমে দেখে রিয়ান, হিয়ান, অভি, আহির, মিহির ওরা সবাই আহানকে খুঁজতে যাওয়ার জন্য বের হচ্ছে। মেঘ ওদের কথা শুনে বুঝতে পারে আহান ছাদ থেকে নেমে তখনই বাসা ছেড়ে বেরিয়ে গিয়েছে। মেঘকে নামতে দেখে মিহির ওর হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে সোজা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর মেঘ ওর রুমে চলে আসে।
সেদিন যে রুমে ঢুকেছে তারপর ও আর রুম থেকে বের হয়নি। সার্ভেন্ট এসে সময় মতো ওকে খাবার দিয়ে যায় ঠিকই, কিন্তু মেঘ এক বেলাও ঠিক করে খাবারটা খায় না। কোনো রকম ঔষধ খাওয়ার জন্যে একটুখানি খায়। সারাদিন বেডের এক কোণায় শুয়ে শুয়ে আহানের কথা ভেবে কান্না করে। মাঝে মাঝে কান্না করতে করতে যখন ওর মাথায় ভয়ঙ্কর যন্ত্রণা উঠে তখন ও বালিশ দিয়ে মুখ চেপে ধরে চিল্লিয়ে কান্না করে। তবে মুখে বালিশ চেপে ধরায় সেই কান্নার শব্দ কারো কানে গিয়েই পৌঁছায় না। মেঘ আনশোয়া হয়ে বিছানার সাথে হেলান দিয়ে ফোনের গ্যালারিতে আহানের কিছু পিক দেখছিল। তখনই ওর রুমের দরজায় কেউ এসে নক করল। মেঘ ভাবল সার্ভেন্ট হয়তো খাবার নিয়ে এসেছে। তাই ও ফোনটা বিছানায় রেখে দরজা খুলতে চলে গেল। দরজাটা খুলতেই ও অবাক হল, কারণ ওর সামনে হিয়ান দাঁড়িয়ে আছে। হিয়ানের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। মেঘ কিছু বলতে যাবে তার আগেই হিয়ান মেঘকে সাইড করে গটগট করে রুমে ঢুকে রুমের দরজাটা লক করে দিল। দরজা লক করতে দেখে মেঘের ভ্রু কুঁচকে এলো। হিয়ান মেঘের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, এত কিছু করার পরেও তুই রুমে ঢুকে এভাবে শান্ত হয়ে বসে আছিস? লাস্ট 4 দিন ধরে আমরা প্রত্যেকটা মানুষ আহানকে পাগলের মতো খুঁজে চলেছি। আর তুই, তোর তো আহান মরে গেছে নাকি বেঁচে আছে সেটা নিয়েও কোনো মাথা ব্যথাই নেই। কি সুন্দর নিজের রুমে বসে আরামচে খাচ্ছিস, ঘুমাচ্ছিস। একটা বারও ভাবছিস না তোর থেকে এত বড় আঘাত পাওয়ার পর ওই ছেলেটার কি অবস্থা হয়েছে? হিয়ানের কথা শুনে মেঘ বিস্ফোরিত চোখে ওর দিকে তাকাল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আহান ভাইয়াকে 4 দিন ধরে খুঁজে চলেছ মানে? ভাইয়া এখন কোথায় আছে? হিয়ান শক্ত কণ্ঠে বলল, জানি না কোথায় আছে, তবে বাংলাদেশে নেই, অন্য কোনো কান্ট্রিতে চলে গেছে। ওর ফোনটাও বন্ধ। কথাটা শুনে মেঘ ধপ করে ফ্লোরে বসে পড়ল। ওর মাথাটা কেমন খালি খালি লাগছে। ও ভাবতেই পারেনি আহান কাউকে কিছু না বলে এভাবে দেশ ছেড়ে চলে যাবে। হিয়ান আবারও বলল, 4 দিন ধরে আমরা সবাই হন্যে হয়ে ওকে খুঁজে চলেছি। আমাদের যত সোর্স ছিল সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, কিন্তু সেদিন ফার্ম হাউস থেকে বের হওয়ার পর ওকে আর কেউ দেখেনি। একটু আগে ওর জানালো ও নাকি দেশ ছেড়েই চলে গেছে। কোথায় গেছে কাউকে কিচ্ছু জানায়নি। হিয়ানের কথা শেষ হতেই মেঘ হাউমাউ করে কেঁদে দিল। মেঘকে কাঁদতে দেখে হিয়ান অবাক হল। ও ভাবতে পারেনি আহানের যাওয়ার খবর শুনে মেঘ কাঁদবে। হিয়ান অবাক হলেও ওর মন একটুও নরম হল না। ও বিদ্রূপের স্বরে বলল, কাঁদছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা। তুই তো এটাই চেয়েছিলি যাতে আহান তোর থেকে দূরে চলে যায়, আর তুই তোর নিউ বয়ফ্রেন্ডকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারিস। মেঘ কাঁদতে কাঁদতে চিল্লিয়ে বলল, না, আমি কখনো চাইনি উনি আমার থেকে দূরে চলে যাক। আমি তো সারা জীবন ওনার সাথেই থাকতে চেয়েছিলাম। হিয়ান দাঁতে দাঁত চেপে বলল, তোর এই ন্যাকামোগুলো এখন একটু বাদ দে প্লিজ। এসব এখন আমার আর সহ্য হচ্ছে না। এতই যখন সাথে থাকতে চেয়েছিলি তাহলে অন্য ছেলের সাথে রিলেশনে গেলি কেন? আহানকে এভাবে ঠকালি কেন? মেঘ আগের থেকেও আরও জোরে চেঁচিয়ে বলল, আমি কোনো রিলেশনে যাইনি, কাউকে ঠকাইনি। আমার ব্রেন টিউমার হয়েছে, তাই এসব নাটক করতে বাধ্য হয়েছি। মেঘের কথাটা কানে আসার সাথে সাথে হিয়ান 2 কদম পিছিয়ে গেল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছিস এসব? তোর ব্রেন টিউমার আসবে কোথা থেকে? তুই নিজের দোষ ঢাকার জন্যে আমাকে মিথ্যা বলছিস তাই না? আমি জানি তুই আমাকে মিথ্যা বলছিস। হিয়ানের কথা শুনে মেঘ ওর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়াল। তারপর ফ্লোর থেকে উঠে টেস্টের সব রিপোর্টগুলো হিয়ানকে দেখাল। সব রিপোর্ট দেখার পর হিয়ান বাকশূন্য হয়ে গেল। ওরা সবাই মিলে মেঘকে কত কিছু বলেছে, অথচ কেউ একটা বারো মেঘের এত বড় সমস্যাটা আন্দাজ করতে পারেনি। হিয়ান কিছুক্ষণ থম মেরে বসে থেকে মেঘকে বলল, ও সবাইকে সবটা জানিয়ে দিবে। কিন্তু মেঘ অনেক কষ্টে হিয়ানকে বুঝিয়ে সুঝিয়ে কাউকে কিছু বলতে বারণ করল। হিয়ান প্রথমে রাজি না হলেও পরে মেঘের কথা শুনে রাজি হয়ে গেল। মেঘ বলেছিল, ও যেদিন পুরোপুরি সুস্থ হয়ে যাবে সেদিন ও নিজে সবাইকে সব সত্যিটা জানাবে। তার 1 সপ্তাহ পর মেঘ বাসার সবাইকে জানায়, ও আর এই বাসায় থাকতে চায় না। ওর বয়ফ্রেন্ডের সাথে অন্য আলাদা একটা বাসায় থাকতে চায়। সবাই মেঘের কথা শুনে সাফ সাফ মানা করে দেয়, কিন্তু মেঘ কারো কোনো কথায় পাত্রা না দিয়ে সবার সাথে মিসবিহেভ করে বাসা থেকে বের হয়ে আসে। কারণ এখানে থাকলে ওর অসুস্থতার কথা সবাই জেনে যেত। বাসা থেকে বের হওয়ার আগেই মেঘ নিউ জব আর ফ্ল্যাটের ব্যবস্থা করেছিল।
ও বাসা থেকে বের হয়ে সোজা গিয়ে নিজের ফ্ল্যাটে ওঠে। কিছু দিন পর অফিসও জয়েন করে। প্রথম প্রথম ওর কাজগুলো বুঝতে একটু সমস্যা হতো। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। অফিস জয়েন করার 1 মাস পর মেঘ ওর ভার্সিটি চেঞ্জ করে ফেলে। সাথে ওর ফোনের সিম কার্ডও চেঞ্জ করে ফেলে। হিয়ান ছাড়া বাকিদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। এই 2 বছর মেঘকে ডাক্তার দেখানো থেকে শুরু করে ওর থেরাপি, মেডিসিন সব কিছুর খরচ হিয়ান দিয়েছে। নিজের সাধ্যমতো মেঘকে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করেছে। যখনই মেঘ একটু অসুস্থ হয়ে পড়ত হিয়ান নিজের সব কাজ ফেলে রেখে ওর কাছে ছুটে যেত। আর মেঘ যতক্ষণ পর্যন্ত না বেটার ফিল করত ততক্ষণ পর্যন্ত হিয়ান ওর পাশ থেকে এক পাও নড়ত না। বর্তমান হিয়ান মেঘের মাথায় এক হাত রেখে বলল, কাঁদছিস কেন বুড়িটা? ভয় পাস না, আমি আছি তো, তোর কিচ্ছু হতে দেব না। মেঘ হিয়ানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভীষণ ভয় লাগছে ভাইয়া, মনে হচ্ছে আমি কখনো আর আমার কাছের মানুষগুলোকে দেখতে পাব না। হিয়ান বলল, মেঘ 2টা বছর একা একা ফাইট করেছিস নিজের এই অসুখটার সাথে, আর আজকে শেষ মুহূর্তে এসে এরকম বোকা বোকা কথা বলছিস? ইনশাআল্লাহ দেখিস কিচ্ছু হবে না তোর। একবার সার্জারিটা হয়ে গেলে সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। হিয়ানের কথা শেষ হতেই মেঘ হিয়ানকে ছেড়ে দিল। তারপর হিয়ানের দিকে ম্লান হেসে বলল, আমাকে সান্ত্বনা দিচ্ছ ভাইয়া? থাক, দিতে হবে না, আমার ডাক্তারের সাথে কথা হয়েছে। উনি বলেছেন সার্জারিতে আমার লাইফ রিস্ক আছে, বাঁচার চান্স খুবই কম। মেঘের কথা শুনে হিয়ান মাথা নিচু করে ফেলল। ওর চোখের কোণে পানি চিকচিক করছে। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহানকে আমি আমার লাইফ থেকে দূরে পাঠিয়ে দিয়ে ভালোই করেছিলাম। কারণ 2টা বছর আমি যেই যন্ত্রণা সহ্য করেছি আহান যদি আমাকে অতটা কষ্ট পেতে দেখত কখনো সহ্য করতে পারত না। আহান কেন, বাকিরা কেউই সহ্য করতে পারত না। তার থেকে ওরা আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে থেকেছে, সেটাই ভালো হয়েছে। ওরা ভেবেছে আমি ওদের ছেড়ে ভীষণ ভালো আছি। আমিও এখন আর ওদের এই ভুলটা ভাঙাতে চাই না। এতদিন যেটা ভেবে এসেছে যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিনও না হয় এটাই ভাববে। এইটুকু বলে মেঘ একটু থামল। তারপর আবার বলল, আমার একটা কথা রাখবে ভাইয়া? ধরে নাও এটাই আমার শেষ আবদার। শেষ আবদার কথাটি শুনে হিয়ান অসহায় দৃষ্টিতে মেঘের দিকে তাকাল। মেঘ নিচু স্বরে বলল, ভাইয়া আমার যদি কিছু হয়ে যায় তাহলে কখনো ওদের সত্যিটা বলবে না প্লিজ। ওরা এতদিন যেমন ভেবে এসেছে যে আমি স্বার্থপর, ঠকবাজ, ক্যারেক্টারলেস একটা মেয়ে, আমার যাওয়ার পরও না হয় সেটাই ভাবল। ওরা সত্যিটা যদি জানতে পারে তাহলে সবাই খুব কষ্ট পাবে। তার থেকে আমাকে খারাপ ভেবে না হয় সবাই আমাকে ভুলেই গেল। সবার ভালোর জন্য না হয় কিছু কথা অজানাই থেকে গেল। আমি না হয় একটা খারাপ মেয়ে হয়েই পৃথিবী থেকে বিদায় নিলাম। কেউ আমার জন্যে নাই বা দোয়া করল। কিন্তু দিনশেষে ওরা সবাই ভালো তো থাকবে, আর ভুলে যাবে এই স্বার্থপর, খারাপ মেয়েটাকে। কথাটা বলে মেঘ আর এক মুহূর্তও ওখানে দাঁড়াল না। দ্রুত পায়ে ছাদ থেকে নিচে নেমে গেল। এদিকে হিয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এত চেষ্টা করার পরেও কি শেষ রক্ষা হবে না? আহানের কাছে কি মেঘকে আর ফিরিয়ে দিতে পারবে না? কেউ কি কোনোদিন জানতে পারবে না এই 2 বছরে ওরা সবাই যতটা কষ্ট পেয়েছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট মেঘ পেয়েছে? সত্যিই কি সবার সবকিছু অজানাই থেকে যাবে? কথাগুলো ভাবতে ভাবতে হিয়ান রেলিংয়ের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মেঘ ছাদ থেকে নেমে সোজা নিজের রুমে চলে আসল। সেখানে এসে রুমের দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে কখনো ঘুমের দেশে পাড়ি জমালো বুঝতেই পারল না। ঘুম যখন ভাঙল তখন বিকাল 4:30 বাজে। মেঘ শোয়া থেকে উঠে বসে দেয়াল ঘড়ির দিকে তাকাতেই ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। ও এত সময় পর্যন্ত কিভাবে ঘুমিয়েছে বুঝতেই পারছে না। এখনও ব্রেকফাস্ট, লাঞ্চ কিছুই করা হয়নি। মেডিসিনগুলোও খাওয়া হয়নি। শাওয়ার নেয়নি, নামাজ পড়েনি। সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে। সকালে কিছু না খেয়েই ছাদে চলে গিয়েছিল। ছাদে যাওয়ার পর ওর ডাক্তার ওকে ফোন করে জানায় সামনের সপ্তাহে ওর সার্জারি হবে। আর অপারেশন থিয়েটারে যখন তখন ওর যা কিছু হয়ে যেতে পারে। ও যাতে মেন্টালি নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে। সার্জারিতে আরও কিছু কমপ্লিকেশন হতে পারে ডাক্তার সেগুলো ওকে জানায়।
সব শুনে মেঘের মনে হয়েছিল, ও হয়তো আর বাঁচবেই না। তাই তখন হিয়ানকে জড়িয়ে ধরে অভাবে কেঁদে দিয়েছিল। মেঘ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্যে। মেঘ শাওয়ার নিয়ে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। তখনই কেউ এসে দরজায় নক করল। মেঘ টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে গিয়ে দরজাটা খুলল। দেখল আহান দরজার সামনে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে। আহানকে এখানে দেখে মেঘ একটু হকচকিয়ে গেল। আহান ফোনের দিকে দৃষ্টি রেখেই বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নেও, আমরা সবাই একটু পরে ঘুরতে বের হব। কথাটা বলে আহান ফোনের দিক থেকে চোখ তুলে সামনে তাকাতেই ওর দৃষ্টি মেঘের উপর আটকে গেল। আহান মুগ্ধ দৃষ্টিতে পলকহীন চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে নেই কোনো লালসা, নেই কোনো খারাপ আকাঙ্ক্ষা, শুধু আছে একরাশ ভালোলাগা আর ভালোবাসার। শাওয়ার নেওয়ায় মেঘকে একদম স্নিগ্ধ লাগছে। ওর চুল থেকে পানির ফোঁটা টুপটাপ করে ওর চোখ, গাল, ঠোঁট, গলায় চুইয়ে চুইয়ে পড়ছে। মনে হচ্ছে সদ্য ফোটা কোনো তাজা গোলাপকে এইমায় পানিতে চুবিয়ে ওঠানো হয়েছে। আর তার শরীর থেকে পানির ফোঁটাগুলো মুক্তোর মতো ঝরে পড়ছে। আহানকে এভাবে তাকাতে দেখে মেঘের অস্বস্তি হতে লাগল। ও মাথাটা নিচু করে কাচুমাচু করতে করতে এদিক সেদিকে তাকাতে লাগল। আহানের হঠাৎ চোখ গেল মেঘের গলার দিকে। গলার দিকে চোখ যেতেই মুহূর্তের মধ্যে ওর চেহারা থেকে মুগ্ধতার রেশ কেটে গেল। আহান অবাক হয়ে তাকিয়ে আছে মেঘের গলার চেইনটার দিকে। যদিও লকেটটা দেখা যাচ্ছে না, তারপরেও চেইনের ডিজাইনটা দেখে আহানের চিনতে একটু অসুবিধা হলো না যে এটা ওর দেওয়া সেই চেইনটা। আহান হাত বাড়িয়ে মেঘের চেইনটা ধরতে যাবে, তার আগেই মেঘ দ্রুত 2 কদম পিছিয়ে গেল। সেই সুযোগে আহান রুমের মধ্যে ঢুকে দরজাটা লক করে দিল। আহানকে দরজা লক করতে দেখে মেঘ একটু ঘাবড়ে গেল। পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে কণ্ঠে একটু জোর এনে বলল, এ কি আপনি পারমিশন না নিয়ে আমার রুমে প্রবেশ করেছেন কেন? আহান দুষ্ট হেসে বলল, তুমি পারমিশন না নিয়ে আমার নামের লকেট গলায় পরতে পারো, আমার সারনেম ইউজ করতে পারো, আমাকে না বলে অন্য ফ্ল্যাটে গিয়ে থাকতে পারো, আর আমি পারমিশন না নিয়ে একটু তোমার রুমে ঢুকতে পারবো না? আর তাছাড়া তুমি আমার আইনতো বিয়ে করা বউ, তাই তোমার রুমে ঢুকতে গেলে আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আহানের কথা শুনে মেঘ ভয় পেয়ে গেল। মেঘ বুঝতে পারছে না যে ও আহানের সারনেম ইউজ করে, সেটা আহান কিভাবে জানল। কথা তো কারোরই জানার কথা না। মেঘের ভাবনার মধ্যে আহান ওর একদম কাছে গিয়ে ওর কোমরে হাত রাখল। তারপর হেঁচকা টান দিয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর কানের কাছে লো ভয়ে যে বলল, তোমার খুব সুন্দরভাবে গুছিয়ে বলা মিথ্যেগুলো আস্তে আস্তে সব বেরিয়ে যাচ্ছে মাই কুইন। একবার আমি পুরো সত্যিটা জানতে পারি, তারপর তোমার কি অবস্থা করব তুমি ভাবতেও পারছো না। এতগুলো বছর অনেক জ্বালিয়েছ, এখন আর এসব জ্বালা সহ্য করার মতো শক্তি আমার মধ্যে অবশিষ্ট নেই। কথাটা বলে আহান মেঘের গলায় থাকা চেইনটা টান দিতেই জামার মধ্যে থেকে লকেটটা বেরিয়ে আসল। আহান লকেটটার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়েছে। এটা সত্যিই ওর দেওয়া চেইনটা। তার মানে ওর মেঘ পরি আজ অবধি এটা গলা থেকে খুলেনি। আহানের ভাবনার মধ্যেই মেঘ ছো মেরে আহানের হাত থেকে চেইনটা নিয়ে লকেটটা আবার জামার মধ্যে ঢুকিয়ে হাইড করে ফেলল। আহান বিদ্রূপের স্বরে বলল, লকেটটা লুকিয়ে ফেললেই কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে নাকি? মেঘ কাপা কাপা কণ্ঠে বলল, কিসের মিথ্যে? এটা আপনার দেওয়া উপহার ঠিকই, বাট তে আপনার নাম, সেই জন্য এটা পড়িনি। আমার বয়ফ্রেন্ডের নামও দিয়ে, তাই এটা আর খুলিনি, এখনও পড়ে আছি। মেঘের কথা শেষ হওয়ার সাথে সাথে আহান হাত দিয়ে শক্ত করে মেঘের গাল চেপে ধরল। তারপর রাগী চোখে ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা মিথ্যা কথা বললে তোমার হাত পা ভেঙে তোমাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব। আমাকে কি তোমার সারকাসের জোকার মনে হয় যে তুমি যখন যা বলবে সেটাই আমি বিশ্বাস করে নিব? অলরেডি তোমার ওইসব ভুলভাল কথা বিশ্বাস করে আমার জীবন থেকে 2 বছর নষ্ট হয়ে গেছে। আর না, এইবার আমি আর তোমার কোনো কথা বিশ্বাস করব না। নিজে খোঁজ খবর নিয়ে সবটা জানব। কথাটা বলে আহান মেঘের গাল ছেড়ে দিল। মেঘ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, নিজে খোঁজ খবর নিয়ে সবটা জানবেন মানে? আহান মেঘের আরেকটু কাছে গিয়ে ওর চোখে চোখ রেখে বলল, আমি অলরেডি লোক লাগিয়ে দিয়েছি। এই 2 বছর তুমি কি মহৎ কাজ করেছ সব নিউজ 24 ঘন্টার মধ্যে আমার কাছে এসে পড়বে। এমনিতেই বড্ড দেরি করে ফেলেছি। আমি যদি সেদিন তোমার কথাগুলো বিশ্বাস না করে তোমার ব্যাপারে একটু খোঁজখবর নিতাম তাহলে আর এত কিছু হতোই না। আহানের কথা শুনে মেঘের হাত পা কাঁপছে।
ও ভাবছে আহান যদি সবটা জেনে যায় তাহলে ওর এতদিনের করা সব প্ল্যান মাটিতে মিশে যাবে। আর সত্যিটা জানলে আহান কিছুতেই সহ্য করতে পারবে না। মেঘকে এতটা ভয় পেয়ে যেতে দেখে আহান মেঘের গালে স্লাইড করতে করতে বলল, এত ভয় পাচ্ছ কেন মেঘপরি? আহানের প্রশ্নের উড় না দিয়ে মেঘ মাথাটা নিচু করে ফেলল। আহানের স্পর্শে ওর শরীর জমে যাচ্ছে। হৃদস্পন্দনের গতি দ্রুত উঠানামা করছে। ঠোঁট জোড়া মৃদু কাঁপছে। কোথা থেকে রাজ্যের লজ্জা জোরতা এসে মেঘের চোখের পাতায় ভর করেছে। তাই তো চোখ তুলে আহানের দিকে তাকানোর শক্তিটুকু পাচ্ছে না। হুট করেই আহান এক হাত মেঘের ঘাড়ে রেখে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় মেঘ চোখ বড় বড় করে আহানের দিকে তাকাল। আর আহান পরম যত্নে চোখ বন্ধ করে নিজের ভালোবাসার মানুষটার ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগল। সন্ধ্যা সকাল 6:30। রেস্টুরেন্টে এক পাশের চেয়ারে বসে আছে মেঘ। মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে ওর। গাটা কেমন গুলিয়ে উঠছে। সকাল থেকে এখন পর্যন্ত খাবার বা ঔষধ কিছুই খাওয়া হয়নি। তাই শরীর ভীষণ উইক লাগছে। ভেবেছিল গোসল করে নামাজটা পড়ার পর খাবার খেয়ে ঔষধ খাবে। কিন্তু নামাজ পড়ার পর সাইফা ওকে রেডি করিয়ে জোর করে নিজেদের সাথে বাইরে নিয়ে এসেছে। বলেছে এখন কিছু খাওয়ার দরকার নেই, বাইরে গিয়ে একসাথে খাবে। অগত্যা মেঘ বোনদের আবাদার আর ফেলতে পারেনি। কিছু না খেয়েই চলে এসেছে। মেঘের সোজাসুজি টেবিলের অপর পাশের চেয়ারটায় বসে আছে আহান। খাবার এখনও এসে পৌঁছায়নি, তাই সবাই মিলে আড্ডা দিচ্ছে। আহান সবার সাথে কথা বলছে আর মাঝে মাঝে আর চোখে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘকে কেমন অস্বাভাবিক লাগছে ওর কাছে। আহান ভ্রু কুঁচকে মেঘকে উদ্দেশ্য করে বলল, আর ইউ ওকে মেঘ? হঠাৎ এভাবে বলায় মেঘ একটু হকচকিয়ে উঠল। বাকিরা সবাই মেঘের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। ও যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ একদম ঠিক আছি। মেঘ ঠিক আছি বললেও কথাটা আহানের একদম বিশ্বাস হল না। কারণ মেঘকে দেখেই মনে হচ্ছে ওর কিছু একটা সমস্যা হচ্ছে। আহান কিছু না বলে কোনা চোখে বারবার মেঘকে দেখতে লাগল। এতে মেঘের আরও অস্বস্তি হতে লাগল, কিন্তু তারপরেও ও চুপচাপ মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই ওদের খাবার চলে আসলো। খাবার দিয়ে যেতেই সবাই নিজেদের মতো খাওয়া শুরু করল। মেঘ স্পুন দিয়ে একটুখানি রাইস মুখে নিতেই ওর গা গুলিয়ে বমি পেতে লাগল। ও দ্রুত বসা থেকে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মেঘের এমন কাণ্ডে আহানেরা সবাই হতবাক হয়ে গেল। ওরা বুঝতেই পারছে না যে মেঘ হঠাৎ করে কেন এভাবে দৌড়ে চলে গেল। আন্ডারস্কোর 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 মেঘ ওয়াশরুমে এসে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখের সব খাবার ফেলে দিল। ওর ভীষণ বমি পাচ্ছে, কিন্তু পেটে কোনো খাবার না থাকায় বমিটা হচ্ছে না। মেঘ কোনো রকম চোখে মুখে পানি দিয়ে কাউকে কিছু না বলে সোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। তারপর একটা ট্যাক্সি বুক করে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে অল্প কিছু খাবার খাওয়ার পর মেডিসিন খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। তারপর ফোনটা হাতে নিয়ে হিয়ানকে একটা মেসেজ দিল, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে বসে মেঘের জন্যে অপেক্ষা করছিল। কিন্তু বেশ কিছু সময় পরেও যখন মেঘের আসার কোনো নামগন্ধও দেখল না, তখন আলিশা উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। কিন্তু সেখানে গিয়ে কোথাও মেঘকে পেল না। ও বের হয়ে কথাটা সবাইকে বলতে যাবে তার আগেই হিয়ান জানায় মেঘের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ও বাড়িতে চলে গেছে। মেঘ কাউকে কিছু না বলে এভাবে বাড়িতে চলে গেছে শুনে সবাই ভীষণ অবাক হল। ওরা এটাই বুঝতে পারছে না যে শরীর খারাপ লাগলে ওদের বলল না কেন। রাত সকাল 9টা। রুমের দরজায় নক পড়তেই আহান গিয়ে দরজা খুলে দিল। দরজাটা খুলতেই একে একে অভি, রিয়ান, আহির, মিহির নিঃশব্দে রুমের মধ্যে প্রবেশ করল। আহান দরজাটা আবার লক করে দিয়ে বেডের উপর এসে বসে পড়ল। আহির, মিহির, অভি, রিয়ান গিয়ে আহানের সামনাসামনি সোফায় বসে পড়ল। তারপর অভি আহানকে উদ্দেশ্য করে বলল, হঠাৎ আমাদের এভাবে জরুরি ডেকে পাঠালি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আর আমরা সবাই যখন আসছি তাহলে হিয়ানকে নিয়ে আসতে বারণ করলি কেন? কথাটা বলে অভি আহানের দিকে তাকাল। আহানকে ভীষণ সিরিয়াস দেখাচ্ছে। আহান অভির প্রশ্নের অ্যান্সার না দিয়ে উল্টে ওদের প্রশ্ন করল, এই 2 বছরে মেঘ কোথায় গিয়েছে, কি করেছে সে বিষয়ে তোরা কি জানিস? মেঘের নামটা শুনতেই আহির আর মিহিরের মুখে যেন বিরক্তির ছাপ ফুটে উঠল। মিহির কপাল কুঁচকে কাট কণ্ঠে বলল, কোনো কিছুই জানি না। ওর ব্যাপারে আমরা কেউই কোনো খোঁজ খবর নেইনি।
মিহিরের কথা শুনে আহানের মেজাজ খারাপ হয়ে গেল। ও রাগী কণ্ঠে জিজ্ঞেস করল, কেন খোঁজ খবর নিসনি? তোদের তো উচিত ছিল ও কোথায় যায়, কি করে সেই বিষয়ে খোঁজ নেওয়া। আহির বলল, দেখ ব্রো, ও তোর সাথে যেটা করেছে তারপর আর আমরা ওর বিষয়ে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করিনি। আহির কথা শুনে আহান রাগী চোখে ওর দিকে তাকাল। তারপর বলল, আমার সবচেয়ে বড় ভুলে হয়েছে মেঘের কথা বিশ্বাস করে সেদিন দেশ ছেড়ে চলে যাওয়া। আর সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া। যদি সেদিন একটা 12 মেঘের বিষয়ে খোঁজখবর নিতাম তাহলে হয়তো আজকের দিনটা অন্য রকম হতো। জানিস এতদিন আমি ভেবে এসেছি মেঘের কাছে আমি নেই তো কি হয়েছে? ওর কোনো সমস্যা হলে ওকে প্রোটেক্ট করার জন্যে তোরা তো আছিস। কিন্তু তোরা তো এই 2 বছরে ওই মেয়েটার কোনো খবরই নিসনি। আহানের কথাটা শেষ হতেই আহির আর মিহির মাথাটা নিচু করে ফেলল। অভি বলল, দেখ আহান, মেঘ যেটা করেছিল সেটার জন্যে আমরা কম বেশি সবাই ওর উপর রেগেছিলাম। তাই আমরা কেউই ওর খোঁজ খবর নেইনি। কিন্তু কি হয়েছে সেটা তো বলবি? আহান দাঁতে দাঁত চেপে বলল, আমি না হয় ভেবেছিলাম মেঘ এতদিনে বিয়ে করে স্বামী সংসার নিয়ে সুখে আছে। কিন্তু তোরা তো সবাই জানতিস মেঘ এখনও বিয়ে করেনি, তারপরেও কেন তোরা সব সত্যিটা জানার চেষ্টা করলি না? তোরা একটু খানি খোঁজ খবর নিলেই তো সবটা জেনে যেতিস। আহানের কথা শেষ হতেই আহির বলল, এর পিছনেও একটা কাহিনী আছে। আহান প্রশ্নসূচক দৃষ্টিতে আহিরের দিকে তাকাল। মিহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, তুমি চলে যাওয়ার পর অফিসের সব কাজের দায়িত্ব আমার আর আহিরের কাঁধে এসে পড়ে। সব কিছু সামলাতে আমাদের দুজনের প্রায় নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। প্রায়ই লেট নাইটে বাসায় ফিরতাম। একদিন রাত পেনো 12টার সময় আমি আর আহির বাসায় আসছিলাম, ঠিক তখনই মাঝ রাস্তায় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। ড্রাইভার আমাদের গাড়িতে বসিয়ে রেখে আশেপাশের কোনো গ্যারেজ খোলা আছে কিনা সেটা দেখতে চলে যায়। আমাদের গাড়িতে বসে থাকতে বিরক্ত লাগছিল, তাই আমরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোতে আমরা স্পষ্ট দেখলাম কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে টেনে হিঁচড়ে রাস্তার পাশের ঝোপের মধ্যে নিয়ে যাচ্ছে। ওরা মেয়েটার মুখটাও চেপে ধরে রেখেছিল, তাই মেয়েটা চিৎকারও দিতে পারছিল না। আমি আর আহির দৌড়ে ছেলেগুলোর কাছে চলে যাই। ছেলেগুলো হয়তো আমাদের চিনতে পেরেছিল, তাই মেয়েটাকে ওখানে ওভাবে ফেলে রেখেই ওরা দৌড়ে পালিয়ে যায়। ওরা যেতেই আমরা মেয়েটার কাছে যাই ওকে হেল্প করার জন্যে। কিন্তু আহান এতক্ষণ মনোযোগ দিয়ে মিহিরের কথা শুনছিল। মিহির থেমে যেতেই আহান ভ্রু কুঁচকে বলল, কিন্তু আহির স্বাভাবিকভাবেই বলল, ওটা আর কেউ না, মেঘ ছিল। আমরা দূর থেকে ওর চেহারাটা স্পষ্ট দেখতে পাইনি। আহিরের কথা শুনে আহান চমকে উঠল। সেদিন যদি আহির আর মিহির ঠিক সময় না পৌঁছাত তাহলে কি হতো সেটা ভেবেই আহানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আহান বলল, তারপর? মিহির কঠিন কণ্ঠে বলল, মেঘকে ওখানে দেখে কিছুক্ষণের জন্যে ওর করা অন্যায়গুলো সব ভুলে গিয়েছিলাম। যতই হোক কলিজার টুকরো বোনকে বিপদে পড়তে দেখে নিজেদের আর সামলাতে পারিনি। আমি আর আহির ওকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিলাম। কিন্তু ও না আমাদের জড়িয়ে ধরেছে, আর না ওর চোখ থেকে এক ফোঁটা পানি পড়েছে। ওকে দেখে মনে হয়েছিল যেন ও আমাদের চিনেই না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুই এখানে এত রাতে কি করছিস? তখন ও বলেছিল ও নাকি জব করে, তাই অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এত রাতে রিকশা পাচ্ছিল না, এজন্য হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। আর তখনই ছেলেগুলো ওকে অ্যাটাক করে। মেঘ জব করে শুনে আমরা ভীষণ অবাক হয়েছিলাম। আহির মেঘকে জিজ্ঞেস করেছিল, ও জব কেন করছে? ওর হাজবেন্ড কোথায়? তখন আমরা জানতে পেরেছিলাম তোমার সাথে ডিভোর্সটা হয়নি, তাই ও বিয়ে করতে পারেনি। এটা শুনে আহানের নিজেকে নম্বর অন বেককল মনে হচ্ছে। কারণ মেঘের সাথে আইন তো রেজিস্ট্রি করে ওর বিয়েটা হয়েছিল। তাই ওদের ডিভোর্স না হওয়া পর্যন্ত মেঘ তো অন্য কোথাও বিয়েই করতে পারবে না। আর ও কিনা এতদিন গাধার মতো ভেবে এসেছে মেঘ বিয়ে করে সংসার করছে। আহানের ইচ্ছে করছে দেয়ালের সাথে নিজের মাথাটাকে ঠুকতে। আহানের ভাবনার মধ্যেই আহির বলে উঠল, মেঘ এখনও বিয়ে করেনি শুনে আমরা দুজনেই বেশ খুশি হয়েছিলাম। কিন্তু পরক্ষণেই মেঘের আরেকটা কথা শুনে মেঘের প্রতি ঘৃণাটা 1000 গুণ বেড়ে গিয়েছিল। ও বলেছিল বিয়ে হয়নি তো কি হয়েছে, ওকে ওর ভালোবাসার মানুষের থেকে কেউ আলাদা করতে পারবে না। ওদের বিয়ে না হলে ওরা লিভ-ইন রিলেশনে আছে। আর তুমি দেশে ফিরলেই নাকি তোমার কাছ থেকে ডিভোর্স নিয়ে সেই ছেলেকে বিয়ে করবে। ওর কথা শুনে সেদিন এত রাগ উঠেছিল, ইচ্ছে করছিল ওকে মেরে ওখানেই মাটিতে পুঁতে দিয়ে আসি।
এইটুকু বলে থামল আহির। আহির থামতেই মিহির বলল, কিন্তু ওই আদরের কলিজার টুকরো বোন, তাই আর কিছু বলতে পারিনি। বাড়িতে ফোন করে লোকেশন বলে আরেকটা গাড়ি পাঠাতে বলেছিলাম। কিছুক্ষণ পরে ড্রাইভার গাড়ি নিয়ে চলেও এসেছিল। মেঘকে ওর বলা লোকেশনে নামিয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম। বাড়িতে আসার পর কেন যেন মনে হয়েছিল আমার বোন কখনো এমন ভুল করতেই পারে না। ও যা বলেছে সবকিছু মিথ্যা। তাই পরের দিন আমি আর আহির মেঘ যেই লোকেশনে নেমেছিল সেখানে আবার গিয়েছিলাম। ওর একটা পিক দেখিয়ে সেখানের লোকদের জিজ্ঞেস করতেই ওনারা বলেছিল, ওরা ব্যাপারে ওনারা তেমন কিছুই জানেন না। মেয়েটা নাকি কারো সাথে তেমন একটা মেশে না, তবে মাঝে মাঝেই ওর ফ্ল্যাটে একটা ছেলে আসে। আর মেয়েটার কাছে ছেলেটার ব্যাপার কিছু জিজ্ঞেস করলে বলে ওই ছেলেটা নাকি ওর ভাইয়া হয়। কথাটা বলে মিহির একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। তারপর ভাবলেশীন কণ্ঠে বলল, সেদিন বুঝে গিয়েছিলাম আমার বোনটা সত্যিই পাল্টে গিয়েছে। তাই কখনো আর ওর বিষয়ে কোনো খোঁজ খবর নেইনি। নেওয়ার রুচি অথবা ইচ্ছা কোনোটাই হয়নি। কারণ ওর নোংরামির কাহিনী আরেকটু শুনলে হয়তো ওকে আমি নিজের হাতে খুন করে ফেলতাম। তবে এই 2 বছর রোজ রাতে ওর পিছু নিয়েছি, যাতে পথে ওর কখনো কোনো বিপদ না হয় সেই জন্য। সারাদিন যেই কাজেই ব্যস্ত থাকতাম না কেন, ওর অফিস থেকে ফেরার টাইমে আমি আর আহির গিয়ে ঠিক ওর অফিসের সামনে দাঁড়িয়ে থাকতাম। কতবার নিজেকে বুঝিয়েছি যে ওর যাই হয়ে যাক না কেন, ওকে সেভ করতে আমরা আর যাব না। কিন্তু চেষ্টা করেও ওকে একা ছাড়তে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। এইটুকু বলে মিহির ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। আহান মৃদু হাসল, কারণ এত কিছুর পরেও আহির আর মিহির নিজেদের দায়িত্ব ঠিকই পালন করেছে। শুধু ও নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারেনি। আহান হঠাৎ করেই বলে উঠল, যেই ছেলেটা মেঘের সাথে দেখা করতে ওর ফ্ল্যাটে যেত সেটা আর কেউ না, হিয়ান ছিল। আহানের কথা শুনে রিয়ান, অভি, আহির, মিহির একসাথে অবাক কণ্ঠে চিল্লিয়ে বলল, হোয়াট? আহান বলল, হ্যাঁ, আমার লোকেরা খোঁজ নিয়ে জেনেছে ওটা হিয়ান ছিল। আশেপাশের লোকদের আমাদের পিক দেখাতেই ওরা হিয়ানকে চিনে ফেলে। আর আমাকেও হিয়ানি খুঁজে বের করেছে। আহানের কথা ওরা আরও অবাক হল। ওরা তো আহানকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। তাহলে হিয়ান কিভাবে পেল? রিয়ান বলল, হিয়ান তোকে কিভাবে পেল? আমরা তো তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তাহলে কিভাবে? আহান মুচকি হেসে বলল, তোরা প্রথম কয়েক মাস আমাকে লন্ডনে হন্যে হয়ে খুঁজেছিস। কিন্তু আমি তো ওখানে ছিলামই না। আমি কানাডা চলে গিয়েছিলাম, 1 বছর ওখানেই ছিলাম। তারপর লন্ডনে চলে আসি। ততদিনে তোরা আমাকে খোঁজাখুঁজি অনেকটা কমিয়ে দিয়েছিলি, কিন্তু হিয়ান ওর সবটা দিয়ে আমাকে খুঁজেছে। আর ও তো ছোটবেলা থেকে আমাকে হাড়ে হাড়ে চিনে। তাই আমি কখন কোথায় যেতে পারি, কি করতে পারি সেই সম্পর্কেও ওর ভালো করেই ধারণা আছে। একদিন সকালে আমার ফোনে একটা কল আসে। কলটা পিক করতেই হিয়ানের কণ্ঠস্বর শুনতে পাই। ও বলেছিল সারিকা, সাইফার নাকি বিয়ে ঠিক হয়েছিল অন্য ছেলেদের সাথে। ওদের বাবা মা আহির আর মিহিরের সাথে ওদের রিলেশনটা মেনে নেয়নি। সবাই নাকি অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ওনারা কারো কোনো কথাই শোনেনি। তাই সারিকা আর সাইফা একসাথে সুইসাইড করেছে। ওদের খুব খারাপ অবস্থা, ওরা হসপিটালে ভর্তি আছে। এসব শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তাড়াতাড়ি এমার্জেন্সি সবকিছুর ব্যবস্থা করে বাংলাদেশে চলে আসি। এসেই সোজা হসপিটালে চলে যাই। সেখান থেকে হিয়ান আমাকে এই বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর যখন সবটা জানতে পারলাম, ইচ্ছে করছিল হিয়ানকে খুন করে ফেলি। কিন্তু ওকে কিছু বলার আগেই সবাই এমন কান্নাকাটি জুড়ে দিয়েছিল। মনে হচ্ছিল আমি না আমার লাশ এসেছে। তাই সবাই এমন মরা কান্না কাঁদছে। আহানের কথা শেষ হতেই আহির, মিহির, অভি, হিয়ান হো হো করে হেসে দিল। আহানও ঠোঁট চেপে হাসল, কিন্তু হঠাৎ কিছু একটা মনে পড়তেই অভি হাসি থামিয়ে বলল, আচ্ছা হিয়ান মেঘের সাথে দেখা করতে যেত সেটা আমাদের বলেনি কেন? আর তোকে যে বুদ্ধি করে এখানে নিয়ে এসেছে সেটাই বা আমাদের বলেনি কেন? আহান হাসি থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, কারণ হিয়ান সম্ভবত মেঘ ব্যাপারে সবটা জানে। আহানের কথা শুনে ওরা সবাই শোকড হল। কারণ হিয়ান যদি সবটা জেনেই থাকে তাহলে ওদের বলল না কেন? আহান বলল, প্রথম কথা হচ্ছে মেঘের কোনো বয়ফ্রেন্ড নেই। ও যা করেছিল সেটার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল। আর আমি শিওর সেই কারণটা হিয়ান জানে। তবে চিন্তা করিস না, আমি লোক লাগিয়ে দিয়েছি। হিয়ান আর মেঘ মিলে কি খিচুড়ি পাকিয়েছে আশা করি সবটা জেনে যাব। আর আমাদের এখানে কি কথা হলো সেটা হিয়ানকে কেউ জানাবি না। ওকে?
আহানের কথা শেষ হতেই সবাই উপর নিচ করে হ্যাঁ সূচক মাথা নাড়াল। রাত সকাল 11:30। মেঘের ভালো লাগছিল না, তাই ছাদের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রুল করছিল। প্রায় সারাদিনই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে, তাই এখন আর ঘুমও আসছে না। আর শরীরটাও কেমন অস্থির অস্থির লাগছে। তাই ছাদে এসে ফ্রেশ এয়ারে দাঁড়িয়ে আছে। মেঘ মনোযোগী হয়ে একটা নিউজ দেখছিল, ঠিক তখনই একটা কণ্ঠস্বর ওর কানে ভেসে এলো। এত রাতে ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? মেঘ ফোনের দিকে থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখল আহান ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। মেঘ আহানকে দেখেই চোখ সরিয়ে নিল। ভীষণ অস্বস্তি লাগছে ওর। এত রাতে আহানকে এখানে একদমই আশা করেনি। বিকালে আহান যা করেছে তারপর থেকে মেঘ ওর সামনে গেলেই ওকে লজ্জা আর অস্বস্তি ঘিরে। মেঘ নিচু স্বরে বলল, ঘুম আসছিল না, তাই ছাদে চলে এসেছি। আহান থমথমে কণ্ঠে বলল, সারাদিন ঘুমালে তো ঘুম আসবেই না, কিন্তু তাই বলে এত ঠান্ডায় ছাদে এসেছ কেন? যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? মেঘ শক্ত গলায় বলল, আমার ব্যাপারে আপনার না ভাবলেও চলবে। নিজের চরকায় গিয়ে তৈল দিন প্লিজ। কথাটা বলে মৈঘ আহানের সাইড কাটিয়ে চলে যেতে নিলেই আহান মেঘের হাত ধরে ফেলল। তারপর কোনো কিছু না বলে ঝট করে ওকে পাঁচকুলে তুলে নিয়ে বাঁকা হেসে বলল, আমার একটা মাইবউ, তার ব্যাপার আমি ভাবব না তো কে ভাববে বলো? কথাটা বলেই আহান নিচের দিকে হাঁটা দিল। মেঘ ভীতু কণ্ঠে বলল, কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বাড়ি ভর্তি লোকজন আছে, কেউ যদি আমাদের এভাবে দেখে ফেলে তাহলে কি ভাববে? আহান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, সবাই আপাতত ঘুমিয়ে আছে, তাই কারো দেখার সম্ভাবনা নেই, কিন্তু তুমি যদি বেশি কথা বলো তাহলে সবার ঘুম ভেঙে যেতে পারে। এজন্য তোমার চুপ থাকাটাই বেটার। মেঘ ছটফট করতে করতে বলল, প্লিজ নামান আমাকে। কোথায় যেতে হবে বলুন, আমি নিজেই আপনার সাথে যাচ্ছি। আহান মুখ বাঁকিয়ে বলল, আমার কপালে কি গাধা লেখা আছে নাকি? আমি তোমাকে কোল থেকে নামাবো আর তুমি ফুরুত করে দৌড়ে পালিয়ে যাবে? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তাই আমাকে এসব বলে লাভ নেই। কথাটা বলতে বলতে আহান মেঘকে নিজের রুমে নিয়ে এসে ওকে বেডের উপর শুইয়ে দিল। তারপর গিয়ে দরজাটা লক করে দিল। মেঘ শোয়া থেকে উঠে বসে চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে বলল, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আহান রুমের লাইটটা বন্ধ করে ড্রিম লাইট অন করে মেঘের দিকে দিকে এগিয়ে আসতে আসতে বলল, 2 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু ফুলশয্যাটা এখনো হয়নি, তাই ভাবছি বেশি দেরি করে লাভ কি, শুভ কাজটা আজকেই করে ফেলি। আহান কথাটা বলতেই মেঘ বেড থেকে নেমে দিল এক দৌড়, কিন্তু দরজার কাছে যেতেই আহান ওর হাত ধরে ফেলল। আবছা আলোতে মেঘের চোখে মুখে যে ভয়টা ফুটে উঠেছে সেটা আহান ঠিকই দেখতে পেল। মেঘ আহানের থেকে ছাড়া পাওয়ার জন্যে ছটফট করছে, কিন্তু পারছে না। মেঘ অসহায় দৃষ্টিতে আহানের দিকে তাকাল। আহান মুচকি একটা হাসি দিয়ে মেঘের হাত ধরে টেনে এনে ওকে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজেও মেঘের পাশে শুয়ে ওকে বাহু বন্ধনে আবদ্ধ করে নিল। মেঘ আহানের বুকে জোরে ধাক্কা দিতে দিতে বলল, আমার থেকে দূরে থাকুন বলছি, না হলে কিন্তু আমি আপনার মাথা ফাটিয়ে দিব। মেঘের কথা শুনে আহান মেঘকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ওর কপালে একটা চুমু খেয়ে বলল, দেখো মেঘ পরি, তুমি যদি এই মুহূর্তে নড়াচড়া বন্ধ করে চুপচাপ গুড গার্লের মতো ঘুমিয়ে পড়ো তাহলে তুমি আজকের মতো বেঁচে যাবে। আর যদি এভাবেই নড়াচড়া করতে থাকো তাহলে 2 বছরের পেন্ডিং কাজটা করতে আমার বেশি টাইম লাগবে না। আহানের কথা শেষ হতেই মেঘ ছোটাছুটি বন্ধ হয়ে গেল, কিন্তু ওর চোখে কিছুতেই ঘুমের ধরা দিচ্ছে না। তাই কিছুক্ষণ ঠোঁট উল্টে শুয়ে থেকে আহানের গলায় জোরে একটা কামড় বসিয়ে দিল। আহান চোখ বন্ধ করেই মৃদু আর্তনাদ করে উঠল। আর এতেই যেন মেঘের মনটা খুশিতে ভরে গেল। আহান ঘুমু ঘুমু কণ্ঠে বলল, মেঘ আমাকে শান্তিতে ঘুমাতে দেও প্লিজ, না হলে তোমার শান্তি নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না। আহানের কথা শেষ হতেই মেঘ শুকনো একটা ঢোক গিলে চোখ বন্ধ করে ঘাপটি মেরে আহানের বুকের সাথে মিশে রইল। সকালের মৃদু রোদের আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুলল আহান। বুকে ভারী কিছু অনুভব করতেই ঘুমু ঘুমু চোখে মেঘের দিকে তাকাল। তাকিয়েই মুহূর্তের মধ্যে ওর চোখ থেকে ঘুমের রেশ কেটে গিয়ে ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। মেঘ গুটিসুটি মেরে আহানের বুকের সাথে লেগে ঘুমিয়ে আছে। ওর মাথার ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। আহান আলতো হাতে খুব যত্ন করে মেঘের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দিল। গালে হাতের স্পর্শ লাগায় মেঘ একটু নড়ে উঠে আবার আহানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মেঘের কাণ্ড দেখে আহান আলতো হেসে ওর কপালে গভীরভাবে একটা চুমু খেল।
তারপর খুব সাবধানে মেঘকে নিজের কাছ থেকে সরিয়ে বেডে থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। আহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখল মেঘ বেডের উপর নেই। রুমের দরজাটাও খুলে রাখা। ওর আর বুঝতে বাকি রইল না মেঘ ঘুম থেকে উঠে ওকে না বলেই চলে গেছে। আহান তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বিড়বিড় করে বলল, যতই পালিয়ে যাও না কেন, ঘুরে ফিরে তোমাকে সেই আমার কাছেই আসতে হবে। হয় ভালোয় ভালোয় আসবে, না হলে জোর করে নিয়ে আসব। কথাটা বলে আহান হাতে থাকা তোয়ালেটা বেডের উপর ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নিজের রুমে এসে জোরে জোরে দম নিতে লাগল। নিজের উপর ওর ভীষণ রাগ হচ্ছে। কেন যে এখানে আসতে গেল? বিয়ের জন্যে এই বাড়িতে না আসলেই আর এসব কিছু হতো না। মেঘ দরজার সাথে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এতদিন তো আপনারা সবাই আমাকে ছাড়াই থেকেছেন, বাকি জীবনটাও না হয় আমাকে ছাড়াই থাকলেন। এখন শেষ সময়ে শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? তার থেকে বরং এতদিন সবটা যেভাবে চলছিল সেভাবেই চলুক। আপনারা আপনাদের মতো ভালো থাকুন আর আমি আমার মৃত্যুর জন্যে অপেক্ষা করতে থাকি। কথাটা বলে মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে অফিসে যাওয়ার জন্যে রেডি হতে লাগল। ও 3 দিনের ছুটি নিয়েছিল। গতকালই ওর ছুটি শেষ হয়ে গেছে। যদিও ও পার্ট টাইম জবটা করে, কিন্তু অফিস থেকে যে ফাইলগুলো ওকে কমপ্লিট করার জন্যে দিয়েছিল সেগুলো এখনও কমপ্লিট করা হয়নি। আর এখানে থাকলে এত লোকজনের মধ্যে কমপ্লিট করাও সম্ভব না। তাই আজকে তাড়াতাড়ি অফিসে গিয়ে বাকি ফাইলগুলো কমপ্লিট করে ফেলবে। মেঘ পাউডার পিঙ্ক কালারের একটা সালোয়ার স্যুট পরে নিল, সাথে হোয়াইট কালারের হিজাব। তারপর ছোট্ট হ্যান্ড ব্যাগ আর ফাইলগুলো হাতে নিয়ে দ্রুত রুমে থেকে বেরিয়ে গেল। মেঘ নিচে এসে দেখল আহান, আহির, হিয়ান, মিহির, অভি, রিয়ান, আসিফ খান, আজম রহমান সবাই ড্রয়িং রুমে বসে কফি আর স্ন্যাক্স খাচ্ছে। মেঘ ওদের দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই পিছন থেকে ওর বাসার সেই সার্ভেন্ট মহিলা বলল, মেঘ মা কোথায় যাচ্ছ? ওনার কথা শুনে মেঘ দাঁড়িয়ে গেল। ড্রয়িং উপস্থিত সবাই মেঘের দিকে তাকাল। মেঘ পিছনে ঘুরে জোরপূর্বক হেসে বলল, খালা আমার ছুটি তো শেষ, তাই অফিসে যাচ্ছি। মহিলা কিছু বলতে যাবে তার আগেই আহান সোফা থেকে উঠে দাঁড়িয়ে মেঘের দিকে আসতে আসতে বলল, অফিসে যাচ্ছ মানে? আজকে তো রিসেপশন, সবাই সেখানে উপস্থিত থাকবে আর তুমি অফিসে চলে যাচ্ছ? কথাটা বলতে বলতে আহান এসে মেঘের সামনে দাঁড়াল। মেঘ স্বাভাবিকভাবেই বলল, সবাই উপস্থিত থাকলেও আমি থাকতে পারব না। প্রথমত আমার ছুটি শেষ আর দ্বিতীয়ত আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। শুধু সারিকা, সাইফা আমি না আসলে বিয়ে করবে না বলে জেদ করেছিল তাই এখানে এসেছিলাম। এখন যখন বিয়েটা হয়েই গেছে তাহলে আমার আর এখানে কোনো কাজ নেই। মেঘ এইটুকু বলে সার্ভেন্ট মহিলাটার দিকে তাকিয়ে বলল, খালা জামা কাপড় সব কিছু গুছিয়ে নিও, আমরা কালকে সকালেই বাসায় চলে যাব। মেঘ কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। আহান মেঘের যাওয়ার দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গটগট করে উপরে চলে গেল। মেঘ অফিসে এসে ফাইলগুলো কমপ্লিট করে ক্যান্টিনে চলে গেল। সেখানে গিয়ে অল্প কিছু খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল। তারপর আবার নিজের ডেস্কে এসে ফাইলগুলো হাতে নিয়ে বসের কেবিনের দিকে পা বাড়াল। কেবিনের সামনে এসে ভিতরে যাওয়ার জন্যে পারমিশন চাইতেন ওই পাশ থেকে ভিতরে যাওয়ার অনুমতি দিল। মেঘ ভিতরে ঢুকে চেয়ারে বসে থাকা ব্যক্তিটার দিকে তাকিয়ে মুচকি হেসে ফাইলগুলো ওনার সামনে টেবিলের উপরে রাখল। ব্যক্তিটি ফাইলগুলো চেক না করে মেঘের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। ওনাকে এভাবে তাকাতে দেখে মেঘের মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল। এই লোকটা মেঘকে বড্ড স্নেহ করে। মেঘ ওনাকে স্যার বলে ডাকলেও উনি সবসময় মেঘকে মামনি বলে সম্বোধন করে। প্রথম প্রথম যখন মেঘের কাজ বুঝতে সমস্যা হতো তখন উনি নিজে দাঁড়িয়ে থেকে ওকে সবটা বুঝিয়ে দিতেন। মেঘ চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, স্যার এইনি প্রবলেম, আপনাকে এমন লাগছে কেন? মেঘের কথা শুনে লোকটা বসা থেকে দাঁড়িয়ে মেঘের কাছে এসে ওর মাথায় এক হাত রেখে বলল, সরি মামনি, বিনা অপরাধে তোমাকে এই অফিস থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ওনার কথা শুনে মেঘ হতবাক হয়ে গেল। হঠাৎ ওকে এভাবে নোটিশ ছাড়াই কেন অফিস থেকে বের করে দিচ্ছে ও সেটাই বুঝতে পারছে না। মেঘ বলল, হঠাৎ করে কেন আমাকে এভাবে বের করে দিচ্ছেন স্যার? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটু আগে আহান খান ফোন করেছিলেন। উনিই বলেছেন তোমাকে এই জবটা থেকে বের করে দিতে।
আমি প্রথমে না করেছিলাম, কিন্তু উনি বলেছেন যদি তোমাকে আজকের মধ্যে অফিস থেকে বের করে দেই তাহলে নেক্সট প্রজেক্টের কাজটা উনি আমাদের দিবেন। আর যদি ওনার কথা না শুনি তাহলে উনি আমাদের কোম্পানি ধুলোয় মিশিয়ে দিবেন। লোকটার কথা শুনে মেঘ 2 কদম পিছিয়ে গেল। শেষ পর্যন্ত আহান ওর সাথে এটা করতে পারল। লোকটি আবারও বলল, দেখো মা, আমরা সবাই জানি ওনাদের কত ক্ষমতা। ওনারা চাইলে যে কোনো সময় আমার কোম্পানিটা শেষ করে দিতে পারেন। তাই আহান খানের কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় নেই। প্লিজ যদি পারো আমাকে মাফ করে দিও। বিকাল ভোর 4টে। রাস্তার দিয়ে এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছে মেঘ। বারবার ওর চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। মাথাটা কেমন খালি খালি লাগছে। মায়ে কয়েক ঘন্টার মধ্যে ওর জব, বাসা সবকিছু চলে গেল। এখন কোথায় যাবে, কি করবে, কিচ্ছু বুঝতে পারছে না। এত অল্প সময়ের মধ্যে নিউ জব, নিউ ফ্ল্যাট কোথায় পাবে? মেঘ ওর বসকে অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু উনি কিছুতেই মেঘকে আর ওনার কোম্পানিতে রাখেনি। ওনার কিছুই করার ছিল না। একজন এমপ্লয়িকে রাখতে গিয়ে তো আর উনি পুরো কোম্পানিটাকে ডোবাতে পারেন না। অগত্যা মেঘের জবটা চলেই গেল। ও বসের কেবিন থেকে বের হয়ে ডেস্কের কাছে গিয়ে নিজের সব জিনিস পয়ে ব্যাগে ঢোকাচ্ছিল। ঠিক তখনই ওর ফোনে বাড়িওয়ালার কল আসে। ফোনের ওপাশ থেকে বাড়িওয়ালা একদম স্পষ্ট কণ্ঠে বলে মেঘকে ফ্ল্যাটে রাখা ওনাদের পক্ষে আর সম্ভব না। তাই মেঘ যেন তাড়াতাড়ি এসে নিজের জিনিসপয়গুলো নিয়ে চলে যায়। মেঘ ওনার কাছে এসবের কারণ জানতে চাইলে উনি কিছু না বলেই হুট করে ফোনটা কেটে দেয়। তবে ও খুব ভালো করেই বুঝতে পারছে এটাও আহানের কাজ। মেঘ হাঁটতে হাঁটতে অফিস থেকে অনেক দূরে চলে এসেছে। ও ঠিক কোথায় যাচ্ছে সেটা ওর নিজেরও জানা নেই। শুধু শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে গন্তব্যহীন হেঁটে চলেছে। হঠাৎ মেঘের পাশে এসে একটা গাড়ি এসে জোরে ব্রেক করাই ও চমকে উঠল। তারপর ঘুরে গাড়ির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আহান গাড়ি থেকে বের হয়ে ওকে টেনে নিয়ে গিয়ে পিছনের সিটে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল। এরপর নিজেও গিয়ে ওপর পাশের দরজা খুলে মেঘের পাশে বসে পড়ল। ওরা বসতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটে চলেছে তার নিজস্ব গতিতে। আর মেঘ আহানের পাশে বসে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে নিজের মতো ফোন স্ক্রুল করে যাচ্ছে। হুট করেই মেঘ আহানের হাত থেকে ফোনটা টেনে নিয়ে গিয়ে সামনের দিকে ছুঁড়ে মারল। ফোনটা গিয়ে গাড়ির সামনের কাচের সাথে লেগে সিটের উপরে ছিটকে পড়ল। মেঘের এমন কাণ্ডে আহান ফিক করে হেসে দিল। তারপর মেঘকে উদ্দেশ্য করে বলল, শুধু শুধু আমার উপরে থাকা রাগ বেচারা ফোনটার উপরে কেন ঝাড়ছ বলো তো? পারলে যা বলার আমাকে বলো। মেঘ যেন এতক্ষণ এটা শোনারই অপেক্ষায় ছিল। আহানের কথা শেষ হতেই ও চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনার? শুধু শুধু আমার পিছনে পড়ে আছেন কেন? আপনি বুঝতে পারেন না যে আমি আপনাকে একদম সহ্য করতে পারি না? তারপরেও কেন আপনি বারবার আমার সামনে চলে আসেন? কি চান আপনি? মেঘের কথা আহান এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিল। তারপর হামি দিতে দিতে বলল, বেশি কিছু চাই না, শুধু চাই আজকে সন্ধ্যায় তুমি আমার সাথে রিসেপশন পার্টিতে জয়েন করো। মেঘ রাগী কণ্ঠে বলল, না আমি যাব না, আমার কাজ আছে। আহান দাঁতে দাঁত চেপে বলল, তোমার থেকে পারমিশন চেয়েছি নাকি? আমি বলেছি তুমি আমার সাথে যাবে মানে যাবে। এই বিষয় নিয়ে আমি কিছু বলতেও চাই না আর শুনতেও চাই না। আহানের কথা শেষ হতেই মেঘ বলল, দেখুন আপনার জন্যে আমার জব আর ফ্ল্যাট দুটোই চলে গেছে। তাই আমি রিসিপশনে আসতে পারবো না। আমাকে নিউ জব আর ফ্ল্যাট দুটোই খুঁজতে বের হতে হবে। মেঘের কথা শুনে আহান বিদ্রূপের হাসি হেসে বলল, এইসব ননসেন্স চিন্তা ভাবনা করা বাদ দাও। তুমি এখন থেকে আমার সাথে আমাদের বাড়িতেই থাকবে। আর জব করার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে লেখাপড়ায় কনসেন্ট্রেট করো। এতদিন নিজের যা ভালো মনে হয়েছে তাই করেছ। এখন থেকে আমি যা বলবো তাই করবে। গট ইট? রাত সকাল 8টা। রিসিপশন পার্টিতে সবাই নিজেদের মতো এনজয় করছে। আহির, মিহির, আহান, অভি, হিয়ান ওরা মেহমানদের সাথে কথা বলছে। মেঘ এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ভীষণ শরীর খারাপ লাগছে ওর। মাথার মধ্যে অনেক যন্ত্রণা হচ্ছে। জব আর ফ্ল্যাট চলে যাওয়ার টেনশন, আহানের দেওয়া হুমকি, ওকে জোর করে রিসিপশনে নিয়ে আসা আর এখন এখানে উপস্থিত মানুষের চিৎকার চেঁচামেচি সব মিলিয়ে মেঘের মাথায় ভীষণ চাপ পড়েছে। ডাক্তার ওকে সব সময় টেনশন ফ্রি থাকতে বলেছে। কোনো কিছু ভেবে ব্রেনে অতিরিক্ত চাপ দিতে বারণ করেছে। কারণ ব্রেনে অতিরিক্ত চাপ পড়লে যে কোনো সময় ওর ব্রেন স্ট্রোক হতে পারে।
আর যদি স্ট্রোক নাও হয় তাহলেও বড় ধরনের কোনো সমস্যা হয়ে যেতে পারে, যেটা এই মুহূর্তে মেঘের জন্যে লাইফ রিস্ক হয়ে যেতে পারে। অনেকক্ষণ একা একা দাঁড়িয়ে থাকার পরেও মেঘ যখন বুঝতে পারল ওর মাথা ব্যথা না কমে আরও বেড়ে যাচ্ছে তখন ও বাসার ভিতরে যাওয়ার জন্যে পা বাড়াল। এদিকে আহানের ফোন আসায় ও পকেট থেকে ফোন বের করে দেখল ওর সোর্স কল দিয়েছে। তাই ও একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। ফোনটা কানে ধরতেই ফোনের ওপাশ থেকে যা বলল সেটা শুনে আহানের পৃথিবী থমকে গেল। ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আহান যেন নিজেই কানকেই বিশ্বাস করতে পারছে না। ও শুধু নিবাক হয়ে অপর পাশের ব্যক্তির কথাগুলো শুনে গেল। ওর মুখ থেকে একটা শব্দও বের হল না। ফোনটা কাটতেই আহান হতবাক হয়ে থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ছুটে গেল মেঘকে খোঁজার জন্যে। আহান পাগলের মতো দৌড়ে দৌড়ে পার্টির মধ্যে মেঘকে হন্যে হয়ে খুঁজে যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ওর খুব প্রিয় একটা জিনিস হারিয়ে গেছে, সেটাকেই ও এভাবে পাগলের মতো খুঁজে চলেছে। আহানের এমন দৌড়াদৌড়ি দেখে অনেকেই ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু সেদিকে ওর বিন্দুর মাত্রও ভ্রুক্ষেপ নেই। এই মুহূর্তে ওর তো শুধুমাত্র মেঘপরীকে চাই। খুঁজতে খুঁজতে আহান তার মেঘপরীকে পেয়েও গেল। আহান দৌড়ে মেঘের কাছে আসতে নিবে ঠিক তখনই মেঘ মাথ ঘুরে ঠাস করে মাটিতে পড়ে গেল। মেঘকে পড়ে যেতে দেখে আহান জোরে মেঘপরী বলে চিৎকার দিল। আহানের চিৎকারে পার্টিতে উপস্থিত সবাই হতবম্ব হয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই আহান দৌড়ে মেঘের কাছে গিয়ে ওকে বুকের সাথে মিশিয়ে নিয়ে হাউমাউ করে কেঁদে দিল। আর ওখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আহানের দিকে তাকিয়ে ওর কান্না দেখছে। হসপিটালের করিডোরে থম মেরে বসে আছে সবাই। চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। একটু আগে হিয়ানের মুখ থেকে সব সত্যিটা জেনে সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আহান এতক্ষণ দেয়ালের সাথে হেলান দিয়ে হিয়ানের সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওর কথা শেষ হতেই আহান কোনো কিছু না বলে হিয়ানের সামনে গিয়ে ওর কলার ধরে নাকের উপর দুটো ঘুষি দিল। এত জোরে ঘুষি দেওয়ায় হিয়ানের নাক থেকে রক্ত বের হতে লাগল। আহানের এমন কাণ্ডে সবাই থ হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। হিয়ান নাকের উপর হাত দিয়ে চেপে ধরে আছে। আহান চিল্লিয়ে বলল, তুই সবটা জেনেও আমার থেকে হাইড করেছিস কেন? এত কিছু হয়ে গেছে আর তুই কাউকে কিচ্ছু বলার প্রয়োজনই মনে করিসনি? হিয়ান অসহায় কণ্ঠে বলল, মেঘ আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল এই সত্যিটা আমি যাতে কাউকে না বলি। আর তাছাড়া আমি যখন সবটা জানতে পেরেছিলাম তখন তো তুই ছিলি না। হিয়ানের কথার অ্যান্সারে আহান কি বলবে সেটা ওর জানা নেই। ও পিছাতে দেয়াদের কাছে গিয়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে ফ্লোরে বসে পড়ল। এই প্রথমবার নিজের করা কোনো কাজের জন্যে ওর আফসোস হচ্ছে। কেন সেদিন সবটা না জেনেই দেশ ছেড়ে চলে গিয়েছিল? কেন একটা বার মেঘের কথাগুলোর সত্যতা যাচাই করার চেষ্টা করল না? যদি সেদিন মেঘের ওই কথাগুলো বিশ্বাস না করত তাহলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। এসব ভেবে আহানের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। মিহির এসে হিয়ানের সামনে দাঁড়িয়ে ভাঙা গলায় বলল, আহান ব্রো না থাকলেও আমরা তো ছিলাম ভাইয়া, তুমি আমাদের কেন সবটা বললে না? হিয়ান কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। এখন সবার যা অবস্থা তাতে ও যাই বলুক ওর কথা কেউই বুঝতে পারবে না। তখন আহানের লোকেরা ওকে ফোন করে মেঘের ব্রেন টিউমারের খবরটা জানায়। খবরটা শুনে আহান যখন মেঘের কাছে ছুটে গিয়েছিল তখনই মেঘ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মেঘকে আচমকা অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে আহান নিজেকে আর সামলাতে পারেনি। মেঘকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। আহানকে ওভাবে কাঁদতে দেখে ওখানে উপস্থিত সবাই ভীষণ অবাক হয়েছিলেন। ওনারা কেউ এটাই বুঝতে পারছিলেন না মেঘ সামান্য অজ্ঞান হয়ে যাওয়ায় আহান পাগলের মতো এভাবে কাঁদছে কেন। সবাই ওদের কাছে ছুটে এসে আহানকে বারবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে, ও এভাবে কাঁদছে কেন। আহান কারো প্রশ্নের কোনো অ্যান্সার না দিয়ে মেঘকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছিল। এমন সময় হিয়ান দ্রুত আহানের কাছে এসে বলেছিল, আহান এখন কান্নাকাটি করার সময় না, প্লিজ ছাড় মেঘকে, আমার এখন ওকে নিয়ে হসপিটালে যেতে হবে, না হলে বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে। হিয়ান তখন বুঝতে পারেনি আহান মেঘের ব্রেন টিউমারের ব্যাপারটা জেনে গেছে। তাই ও আহানের কাছে থেকে মেঘকে ছাড়িয়ে এনে নিজে কোলে নিতে চাইল। কিন্তু ওর কোলে নেওয়ার আগেই আহান মেঘকে পাঁচকোলে তুলে দ্রুত পায়ে গাড়ির দিকে যেতে লাগল। হিয়ানও ওর পিছনে পিছনে দৌড়ে যেতে লাগল। আর বাকিরা সবাই ওদের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়ির কাছে এসে আহান মেঘকে নিয়ে পিছনের সিটে বসে পড়ল। আর হিয়ান ড্রাইভারকে গাড়ি থেকে নেমে যেতে বলে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল।
পুরোটা রাস্তা আহান মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেছে। আহানের কান্না দেখে হিয়ানের চোখটাও বারবার ঝাপসা হয়ে আসছিল। যতবার চোখটা ঝাপসা হয়ে আসছিল ততবার হিয়ান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছিল আর নিজেকে সামলানোর চেষ্টা করেছিল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আহান আর হিয়ান মেঘকে নিয়ে চলে যাওয়ার পর আজম রহমান আর আসিফ খান সব মেহমানদের কাছে হাত জোর করে মাফ চেয়ে সবাইকে বিদায় দিয়ে ওনারাও হসপিটালের উদ্দেশ্য বেরিয়ে পড়েন। এখানে এসে দেখেন হিয়ান আর আহান দুজন দুপাশের দেয়ালের সাথে হেলান দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মেঘকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত এই হসপিটালের একজন নিউরোলজিস্ট মেঘকে চেক আপ করছে। এতদিন যিনি মেঘের ট্রিটমেন্ট করেছে ওনাকে হিয়ান ফোন করেছে। উনি অন দ্য ওয়ে আছে, খুব তাড়াতাড়ি হয়তো এখানে চলে আসবে। আহির মিহির এসে মেঘের কি হয়েছে সেটা জানতে চাইলে হিয়ান আর আহান দুজনই চুপ করে রইল। পরে সবাই মিলে বারবার একই প্রশ্ন করায় হিয়ান বিরক্ত হয়ে সবাইকে সবটা বলে দিল। ডাক্তার মেঘের কেবিন থেকে বের হয়ে এসে হিয়ানের সামনে দাঁড়াল। ডাক্তারকে দেখে সবাই একটু নড়েচড়ে উঠল। উনি হিয়ানকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলল, হিয়ান, আমি তো আপনাকে বলেছিলাম সার্জারির জাস্ট কয়েকটা দিন বাকি আছে, এর মধ্যে যাতে ও কোনো রকম মেন্টাল স্ট্রেস না নেয় সেদিকে খেয়াল রাখবেন। তারপরেও কেন ওকে মেন্টাল স্ট্রেস নিতে দিলেন, আমাকে দয়া করে একটু বলবেন প্লিজ। ডাক্তারের কথা শুনে হিয়ান কোনা চোখে একবার আহানের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নিল। মীরা রহমান এসে ডাক্তারের সামনে দাঁড়িয়ে অবাক কণ্ঠে বলল, ডাক্তার রিপা, আপনি এতদিন আমার মেয়েটার ট্রিটমেন্ট করেছেন অথচ একটা বারের জন্য আমাকে ওর অসুখের কথাটা বলেননি। ডাক্তার রিপার সাথে মীরা রহমান আর মোনা খানের আগে থেকেই পরিচয় আছে। ওনারা একই প্রফেশনে যেহেতু আছে তাই কর্মসূয়ে মাঝে মাঝেই ওনাদের দেখা হয়। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিসেস রহমান, প্রথমে আমি জানতাম না মেঘনা আপনার মেয়ে। পরে যখন ওর সব কাগজ পড়ে দেখে জানতে পেরেছিলাম তখন ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যাতে আপনাদের কিছু না বলি। ডাক্তারের কথা শুনে মীরা রহমান মাথা চেপে ধরে দাঁড়িয়ে রইলেন। ওনার বাচ্চা মেয়েটা 2টা বছর ধরে এত যন্ত্রণা সহ্য করে আসছে অথচ ওনাদের কিছু জানতেই দেয়নি। আর ওনারাও ভুল বুঝে মেয়েটাকে দূরে সরিয়ে রেখেছে। কেউ একবারও সত্যিটা জানার চেষ্টা করেনি। এসব ভেবে মীরা রহমান ঢু করে কেঁদে উঠল। ডাক্তার রিপা এসে মীরা রহমানের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, দেখুন, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি, প্লিজ সামলান নিজেদের। আসিফ খান এসে চিন্তিত ভঙ্গিতে বললেন, ডাক্তার, আমার মেয়ের এখন কি অবস্থা? ডাক্তার রিপা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বললেন, সার্জারিটা আজকেই করতে হবে মি খান। যদিও আমরা আর কয়েকটা দিন পর সার্জারিটা করতে চেয়েছিলাম, কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে গেছে আজকের মধ্যে সার্জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। মোনা খান চোখের পানি মুছতে মুছতে বললেন, ওকে ডাক্তার, তাহলে তো আর অপেক্ষা করে লাভ নেই, এক্ষুনি ওটি রেডি করতে বলি। মোনা খানের কথা শুনে ডাক্তার ঘাড় নেড়ে সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, রেডি করতে বলুন। আর আপনারাও সব পরিস্থিতির জন্যে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করুন। আজম রহমান একটা শুকনো ঢোক গিলে বলল, সব পরিস্থিতির জন্যে নিজের প্রস্তুত করব মানে? ডাক্তার বললেন, দেখুন, আমি আপনাদের মিথ্যা কোনো আশ্বাস দিতে চাই না। মেঘনার কেসটা আগে থেকেই অনেক কমপ্লিকেটেড ছিল। আমি আগেই ওদের বলেছিলাম সার্জারিটা করালেও হয়তো মেঘনাকে বাঁচানো যাবে না, তারপরেও হয়তো ভাগ্যে ক্রমে বেঁচে গেলেও যেতে পারত। তবে এখন যেভাবে ব্রেনে প্রেসার পড়েছে তাতে বাঁচার কোনো চান্স নেই বললেই চলে। তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। কথাটা বলে ডাক্তার চলে যেতে নিবে ঠিক তখনই আহির এসে ওনার সামনে দাঁড়িয়ে বলল, আন্টি, আমি একটা বার আমার বোনের সাথে দেখা করতে পারি প্লিজ? ডাক্তার সোজাসাপটা ভাবেই বললেন, না, এখন পেশেন্টের কেবিনে কাউকে এলাও করতে পারব না, কারণ আপনাদের কথা শুনে যদি ও হাইপার হয়ে যায় তাহলে ওর স্ট্রোক পর্যন্ত হতে পারে। কথাটা বলে ডাক্তার আবার মেঘের কেবিনের মধ্যে ঢুকে গেলেন। রাত সকাল 11টা। ডাক্তারের কাছে অনেক রিকোয়েস্ট করে আহির আর মিহির মেঘের কেবিনে যাওয়ার পারমিশন পেয়েছে। ডাক্তার প্রথমে না করলেও ওদের অনুনয় বিনয় দেখে ওনার দয়া হল। তবে করা ভাবে বলে দিয়েছেন যাতে ওরা এমন কোনো কথা না বলে যেটা শুনলে মেঘ হাইপার হয়ে যায়। আর এটাও বলে দিয়েছেন ওদের কথা বলা শেষ হলেই মেঘকে ওনারা ওটিতে সার্জারির জন্যে নিয়ে যাবেন। আহির আর মিহির আস্তে করে কেবিনের দরজা খুলে ধীর পায়ে ভিতরে প্রবেশ করল। তারপর দুজন গিয়ে মেঘের বেডের দুপাশে রাখা টুলের উপরে বসে পড়ল। পাশেই কারো অস্তিত্ব অনুভব করে মেঘ পিটপিট করে চোখ খুলে তাকাল।
তাকিয়েই আহির আর মিহিরকে পাশে বসে থাকতে দেখে মুচকি একটা হাসি দিল। মিহির এক দৃষ্টিতে মেঘের হাসি মুখটার দিকে তাকিয়ে রইল। কতদিন পর এই হাসি মুখটা আবার দেখতে পেল। তবে এমন একটা পরিস্থিতিতেও মেয়েটা কিভাবে হাসছে ও বুঝতেই পারছে না। মেঘ হাসি মুখেই আস্তে করে বলল, ডাক্তার তোমাদের ভিতরে আসার পারমিশন দিল? আহির ঠোঁটের কোণে মিথ্যে হাসি ফুটিয়ে মজার ছলে বলল, না, প্রথমে তো দিতেই চাইছিল না, পরে রিভলভার বের করে মাথায় ঠেকিয়ে হুমকি দিলাম, তারপর বাধ্য হয়ে ভিতরে আসার পারমিশন দিল। আহিরের কথা শুনে মেঘ আবারও ঠোঁট প্রসারিত করে হাসল। তারপর এক হাত উঠিয়ে আহিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা একটু ধরবে ভাইয়া? মেঘের কথা শুনে আহির অশ্রুসিক্ত চোখে মেঘের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে মেঘের হাতের উপর হাত রেখে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে কান্না আটকানোর চেষ্টা করতে লাগল। ও কিছুতেই এই মুহূর্তে মেঘের সামনে বসে কাঁদতে চায় না। মেঘ হাতটা শক্ত করে চেপে ধরে রেখে আরেক মিহিরের দিকে বাড়িয়ে দিল। মেঘ কিছু বলার আগেই মিহির ওর হাতের উপর হাত রাখল। মেঘ মিহিরের হাতটাও শক্ত করে চেপে ধরে সামনের দিকে দৃষ্টি রেখে বলল, এই 2 বছর তোমাদের সবাইকে ভীষণ মিস করেছি। তোমাদের পিক দেখে কাঁদতে কাঁদতে যে কত রাত পার করেছি তার হিসেব নেই। জানো, যখন দিনের পর দিন না খেয়ে থেকেছি তখন বকা দিয়ে খাবার খাওয়ানোর মতো কেউ ছিল না। যখন মাথা যন্ত্রণায় পুরো রাত একা ফ্ল্যাটে ছটফট করেছি তখন আমাকে দেখার মতো কেউ ছিল না। ওই সময় ইচ্ছে করত এক দৌড়ে তোমাদের কাছে চলে গিয়ে সবটা বলে দেই, কিন্তু পরক্ষণেই আবার মনে হতো তোমরা যদি সত্যিটা জানতে পারো তাহলে তোমরা আমার থেকেও বেশি কষ্ট পাবে। তাই এসব ভেবে নিজেকে আবার সামলে নিতাম। আচ্ছা, তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছ? মেঘের কথা শুনে আহির আর মিহিরের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ওরা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। মিহির কোনো রকম নিজেকে সামলে নিয়ে কান্নাভেজা কণ্ঠে বলল, কিভাবে তোকে ক্ষমা করব বলতো? তুই তো কোনো অন্যায়ই করিসনি। অন্যায় তো আমরা করেছি। সত্যিটা না জেনে তোকে ব্লেম করেছি, বকা দিয়েছি, ইনফ্যাক্ট তোর গায়ে অবধি হাত তুলেছি। আচ্ছা, তুই আমাদের ক্ষমা করতে পেরেছিস? মিহিরের কথা শুনে মেঘ ম্লান হেসে বলল, তোমরা কোনো অন্যায় করনি। তোমরা যেটাই করেছ আমার কথা শুনে করেছ। আমার তোমাদের কারো উপরে কোনো রাগ বা অভিযোগ নেই। হুট করেই আহির মেঘের হাত ছেড়ে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন আমাদের আগেই সবটা বলে দিলি না বনু? কেন শুধু শুধু এতগুলো দিন নিজেকে এতটা কষ্ট দিলি? তোর কি আমাদের এতই স্বার্থপর মনে হয়েছিল যে তুই আমাদের থেকে দূরে থাকলেই আমরা সবাই ভালো থাকব? তোকে ছেড়ে আমরাও তো ভালো ছিলাম না। খুব কষ্ট হতো তোকে ছাড়া। কেন আমাদের একটা বারের জন্যে সব সত্যিটা বলে দিলি না? কথাটা বলতে বলতে আহির শব্দ করে কেঁদে দিল। মেঘ এক হাত দিয়ে আহিরকে জড়িয়ে ধরল। ওর চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। ও ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস কর ভাইয়া, সবাইকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। অনেকবার বলতে চেয়েছি কিন্তু সবটা জানার পর তোদের কি অবস্থা হবে সেটা ভেবে আর কিছু বলার সাহস হয়ে ওঠেনি। আহির আর মেঘ দুজনই শব্দ করে কান্না করছে। মিহির মেঘের হাতটা ছেড়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে। হঠাৎ একজন নার্স কেবিনে ঢুকে ওদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, স্যার, আপনারা কি করছেন এসব? প্লিজ এখানে এভাবে কান্নাকাটি করবেন না। আপনারা যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে ম্যামের সমস্যা হতে পারে। নার্সের কথা শুনে আহির মেঘকে ছেড়ে দিয়ে ওর কপালে একটা চুমু খেয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। মিহির চোখের পানি মুছে মেঘের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, আমি এখন আসি। একদম ভয় পাস না, কিচ্ছু হবে না। কথাটা বলে মিহির যেতে নিবে তখনই মেঘ খপ করে মিহিরের হাত ধরে ফেলল। তারপর ধরা গলায় বলল, ভাইয়া, আমাকে একটু আদর করে দিবি প্লিজ? ওটি থেকে আর যদি কখনো ফিরে আসতে না পারি তাহলে তো আর কখনো তোদের কাছে ফিরে আসতে পারবো না। শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধর না প্লিজ। আমি। মেঘ কথাটা শেষ করার আগেই মিহির ওকে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে বলল, কিচ্ছু হবে না তোর। তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারবি না। তুই আমাকে আর আহিরকে অনেক জ্বালিয়েছিস। একবার সুস্থ হয়ে ফিরে আয়, তারপর তোর থেকে সব হিসেব করায় গণ্ডায় বুঝে নিব। স্ট্রেচারে করে মেঘকে কেবিন থেকে বের কথা হলো। কেবিনের বাইরে সবাই দাঁড়িয়ে আছে। মেঘ এক নজর ভালো করে সবার দিকে তাকালো। হয়তো এটাই শেষবারের মতো কাছের মানুষগুলোকে দেখছে। আর কখনো হয়তো এদের দেখতে পাবে না। এখানে সবাই থাকলেও মেঘ আহানকে কোথাও দেখতে পাচ্ছে না। মেঘ বারবার আশেপাশে তাকিয়ে আহানকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও আহানের ছাটাও দেখতে পেল না।
ওকে ওটিতে ঢোকানো হবে ঠিক সেই মুহূর্তে আহান কোথা থেকে দৌড়ে এসে মেঘের এক হাত আঁকড়ে ধরল। হঠাৎ এসে এভাবে হাত ধরায় মেঘ হকচকিয়ে উঠে সামনে তাকাল। দেখল আহান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে দাঁড়িয়ে আছে। ওর মাথায় একটা রুমাল টুপির মতো করে বাঁধা। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলেন? আহান মেঘের দিকে ঝুঁকে ওর দুগালে চুমু খেয়ে মুচকি হেসে বলল, আমার বউয়ের জন্যে নামাজ পড়ে দোয়া করতে গিয়েছিলাম, যাতে সার্জারির সময় আমার বউয়ের একটুও কষ্ট না হয়। মেঘ আহানের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। ও ভাবছে যদি সময়টা এখানেই থমকে যেত তাহলে কত ভালোই না হতো। তাহলে এভাবে যুগের পর যুগ নিজের ভালোবাসার মানুষটার ঠোঁটের কোণের অমায়িক হাসিটা দেখতে পেত। কথাটা ভাবতে ভাবতে আবার মেঘের চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। আহান আলতো হাতে মেঘের চোখের পানিটুকু মুছে দিয়ে ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কাঁদছ কেন মেঘপরি? দেখে নিও তোমার কিচ্ছু হবে না। একদম ভয় পেও না, আমি আছি তো। আল্লাহ যেন আমার আয়ু দিয়ে তোমাকে সহি সালামত ফিরিয়ে নিয়ে আসে। কথাটা বলে আহান মেঘের হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়াল। মেঘ ভাঙা গলায় বলল, আমার একটা রিকোয়েস্ট রাখবেন প্লিজ? আহান আস্তে করে বলল, রাখার মতো হলে অবশ্যই রাখব। মেঘ অনুরোধের স্বরে বলল, সিগারেট খাওয়া আর ড্রিঙ্কস করা ছেড়ে দিবেন প্লিজ? আমাকে প্রমিস করুন আমি যদি আর কখনো ফিরে নাও আসি তাহলেও আর ওইসব বাজে জিনিসে হাত লাগাবেন না। আহান আবারও মুচকি একটা হাসি দিয়ে বলল, সবকিছু ছেড়ে দিব, শুধু তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ। তুমি কাছে থাকলে আমার অন্য কোনো নেশার প্রয়োজন হবে না। কথাটা বলে আহান মেঘের হাত ছেড়ে দিল। ওয়ার্ড বয়েরা স্ট্রেচারটা ওটির ভিতরে নিয়ে ওটির দরজা বন্ধ করে দিল। আহান হাঁটু গেড়ে ওটির সামনেই বসে পড়ল। তারপর মাথার রুমালটা হাত দিয়ে টেনে খুলে ফেলে হু হু করে কেঁদে দিল। এতক্ষণ মেঘের সামনে হাসি মুখে কথা বললেও ভিতরে ভিতরে ও শেষ হয়ে যাচ্ছিল। হিয়ান দৌড়ে এসে আহানকে টেনে তুলতে চাইল কিন্তু ব্যর্থ হয়ে নিজেই ওর পাশে বসে পড়ল। আহান হিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব আর। আমি ওকে ছাড়া বেঁচে থাকার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আশেপাশের সব মানুষ আহানের উন্মাদের মতো কান্না করা দেখছে। ওর চিৎকার শুনে সবার গায়ে কাটা দিচ্ছে। হিয়ান, অভি, রিয়ান মিলে আহানকে সামলানোর চেষ্টা করছে। কিন্তু যত সময় যাচ্ছে তত আহানের পাগলামি বেড়ে যাচ্ছে। 2 মাস পর হাতে কফির মগ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আহান। নিজেকে আজ একদম ফুরফুরে মনে হচ্ছে। এত ঝড় ঝাপটার পর অবশেষে নিজের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল। ও কফি খাচ্ছে আর বাড়ির সামনের লাইটিংয়ের ডেকোরেশনগুলো মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে তাকাল। তারপর ভ্রু কুঁচকে বলল, মেঘপরি, তোমরা মেয়েরা সব কিছুতে এত টাইম লাগাও কেন বলো তো? পার্লারে মেকআপ করতে গেলে সেখানে 4 ঘন্টা লাগাবে, আর সেই মেকআপ উঠাতে ওয়াশরুমে গেলে 8 ঘন্টা লাগাবে। অদ্ভুত। তোমার অপেক্ষা করতে করতে কফি আর আমি দুজনই ঠান্ডা হয়ে গেলাম, কিন্তু তোমার দেখা পেলাম না। মেঘ হেসে দিয়ে বলল, অপেক্ষার ফল সব সময় মিষ্টি হয়। আহান বিরক্তির স্বরে বলল, অপেক্ষা করতে করতে এখন এই অপেক্ষা শব্দটার উপর ঘৃণা হয়ে গেছে। আর অপেক্ষা করতে বলো না তো। আহানের কথায় আবারও মেঘ হেসে দিল। আহান কোনা চোখে তাকিয়ে তার প্রিয়তমার মণিমুগ্ধকর হাসি দেখতে লাগল। মেঘের সার্জারিটা বেশ ভালোভাবেই সাকসেসফুল হয়েছে। ওর পুরোপুরিভাবে সুস্থ হতে প্রায় 1.5 মাস সময় লেগেছে। মেঘ সুস্থ হওয়ার পর পরিবারের সবাই মিলে ডিসিশন নিয়ে মেঘ আর আহানের ধুমধাম করে আবার বিয়ে দিয়েছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আহান মেঘের হাসি মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর দিকে এক পা করে এগিয়ে এসে মেঘের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, সো মিসেস আহান খান, সারা জীবনের জন্যে আপনাকে আগলে রাখার সুযোগ আমাকে দিবেন? আমাকে আপনার ঠোঁটের কোণের মিষ্টি হাসির কারণ হতে দিবেন? আমার সবকিছু উজাড় করে আপনাকে ভালোবাসার অনুমতি দিবেন? আহানের কথা শুনে মেঘ লজ্জা মিশ্রিত একটা হাসি দিয়ে মাথাটা নিচু করে আহানের হাতের উপর হাত রাখল। আহান আলতো হেসে মেঘের হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে ওকে কোলে তুলে নিয়ে রুমের ভিতরে চলে গেল। এত অপেক্ষার পর অবশেষে মেঘ আর আহানের ভালোবাসার পূর্ণতা পেল। এই অন্ধকার রাতটা সাক্ষী হল আরেক জোড়া ভালোবাসার জুটির মিলনের। সমাপ্ত।